আচ্ছা, আগের দিন আমরা এটা রেখে দিয়েছিলাম। এটা তোমাদের করতে দিয়েছিলাম। যারা পেরেছো তারা তো খুব ভালো, আর না পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখার চেষ্টা করি এটা কিভাবে সলভ করা যেতে পারে। আমাদের এখানে চারদিকে চারটা বল কাজ করছে। আমরা আগের দিন থেকেই বলছি যে আমাদের প্রথমে যতগুলা ভেক্টর দেওয়া থাকবে সবগুলার পাদবিন্দু কিন্তু কি একই জায়গায় নিয়ে আসতে হবে। যেমন এই ভেক্টরটার পাদবিন্দু এখানে, এই ভেক্টরটার পাদবিন্দু এখানে, এই ভেক্টরটার পাদবিন্দু এখানে, এই ভেক্টরটার পাদবিন্দু এখানে। তো সবগুলোর পাদবিন্দু যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে হলো আমাদের চিত্রে এখন কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা এটা চিত্র ধরে সব ম্যাথ করতে পারবো। বাট যদি ধরো র্যান্ডমলি আমাদের জন্য যদি অন্য কোনো একটা ধরো এরকম একটা ভেক্টর দেওয়া ছিল ধরো এরকম করে, ঠিক আছে, যে আহ, এখানে এখানে কি যে এখানে একটা এরকম একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এটা হলো পাদবিন্দু, এটা হলো ভেক্টরের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা কি বাকিগুলোর পাদবিন্দুর সাথে যুক্ত হয়ে আছে। এখানে কিন্তু কি হবে না, চিত্রটা ঠিক হবে না। আমাদের কি করতে হবে, এই যে আটা দেওয়া আছে এই ভেক্টরটাকে ধরে নিয়ে এভাবে করে নিয়ে এসে এভাবে বসাইতে হবে, যাতে কি হয় এই ভেক্টরটার যে পাদবিন্দু সেটা বাকি সবার পাদবিন্দুর সাথে যুক্ত হয়ে যায়। এই পয়েন্টে নিয়ে তারপর হলো আমরা যত রকম ক্যালকুলেশন আছে, যতগুলো সূত্র আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবো। বাট এই যে এই অবস্থা যদি থাকে, এই অবস্থা থাকাকালীন কিন্তু এটাকে নিয়ে ক্যালকুলেশন করা যাবে না, বা ক্যালকুলেশন করলে ভুল হওয়ার চান্স বাড়বে। এমন না যে একদমই করা যায় না, তুমি ক্যালকুলেশনে করে ফেলতে পারবা। তোমার ম্যাথে যদি তুমি ঠিকঠাক খেয়াল রাখতে পারো যে এটা আসলে এখানে নেই, এটা আসলে এখানে আছে, সেই অনুসারে তুমি অ্যাঙ্গেল নিয়ে এনে যদি করতে পারো মিলে যাবে। তবে মোস্ট প্রবাবলি তুমি যদি এভাবে রেখে দাও তাহলে তোমার নিজের খেয়াল থাকবে না, হয়তো ভুল করার চান্স বাড়বে বেশি। তো সবার প্রথম চেষ্টা করবো আমরা কি করবো, চিত্রটা সাজিয়ে নেব যে সবগুলোর পাদবিন্দু যাতে একই জায়গায় হয়, তারপর হলো বাকি কথাবার্তা। সো এটাকে আপাতত সরাচ্ছি। সো আমরা প্রথমে আমরা জানি যে আমাদের চারটা জিনিসের লব্ধি বের করতে বলা হয়েছে, লব্ধির মান ও দিক দুইটাই বের করতে হবে। আমরা সবার প্রথম হলো যে কোনো দুইটা দুইটা করে আগাবো, ঠিক আছে। আমি যদি 2 এবং 8 এই দুইটা নিউটনের যেই বল আছে, এই দুইটা বলকে যদি আমি লব্ধি বের করি, তাদের লব্ধি কি হবে, আমরা জানি সবসময় মাঝ বরাবর কোনো একটা কিছু পাওয়া যায়, যেমন এখানে কোনো এরকম একটা কিছু পাওয়া যাবে। সো এই যে লব্ধিটা পাওয়া যাবে, এই লব্ধিটার ক্ষেত্রে যেটা হবে 2 এবং 8 এই দুইটা ভেক্টর কিন্তু কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। তার মানে এরা কাইন্ড অফ মিশে যাবে। আমরা যখন এই দুইটার মিলিত করে একটা লব্ধি লিখতেছি, এই লব্ধিটা বলতে আসলে কি মিন করি, এই লব্ধিটা বলতে আমরা মিন করি যে এই 2 এবং 8 কে যদি আমি আলাদা আলাদাভাবে কাউন্ট না করে যদি আমি একসাথে কাউন্ট করতে পারতাম, তাহলে সেটাই হলো আমাদের আসলে ভিতরের এই আর। তার মানে আমরা আমাদের যে চিত্র আছে সেখান থেকে যদি আমরা এই 2 এবং 8 কে বের করে নিয়ে আসি এবং সেটার জায়গায় যদি আর কে রিপ্লেস করে দিই, তাহলেও আমার টোটাল যে লব্ধির মান আসবে সেটা কিন্তু কি কোনো কিছু চেঞ্জ হবে না। তো 2 এবং 8 এই দুইটার জায়গায় কি লেখা যায়, এই আরটা বসিয়ে দেওয়া যাবে বা এক্সচেঞ্জ করে নেওয়া যাবে। 2 এবং 8 কে সরিয়ে নিয়ে এই আরটা বসিয়ে দেওয়া যাবে। তবুও আমাদের টোটাল ম্যাথের কোনো সমস্যা হবে না, টোটাল ম্যাথ কি থাকবে, রাইট থাকবে। তো আমরা এই যে আর আছে এই আর এর মানটা বের করব প্রথমে 2 এবং 8 এর জন্য। 2 এবং 8 এর জন্য যখন আমি আরটা বের করব তখন আমরা আসলে কি করতেছি, 2 এবং 8 কে সরিয়ে আর কে রিপ্লেস করে দিচ্ছি। এটা কাইন্ড অফ হলো তুল্যরোধের ম্যাথ যেভাবে তোমরা করতাম 9 10 এ। তুল্যরোধ করার সময় আমরা কি করতাম, তুল্যরোধ বলতে অ্যাকচুয়ালি কি মিন করে যে আমাদের অনেকগুলা রোধ দেওয়া আছে, সেই সবগুলা রোধকে আমি যদি একটা রোধ নিয়ে রিপ্লেস করতে পারি এবং তখনও যদি আমার তড়িৎ প্রবাহ এবং বিভব যদি আগের মতোই থেকে যায়, কোনো কিছু যদি চেঞ্জ না হয়, তখন সেই রোধটাকে কিন্তু আমরা কি বলতাম, তুল্যরোধ বলতাম, যে সবগুলাকে যে রোধ দিয়ে রিপ্লেস করা যায়। ঠিক আছে, সো এটাও কাইন্ড অফ এরকম। এই আরটা কি করা যাবে, 2 এবং 8 নিউটন এই দুইটাকে রিপ্লেস করে এই আর লেখা যাবে। সো এই আর লিখে ফেলবো আমরা 2 এবং 8 কে রিপ্লেস করে। প্রথমে 2 এবং 8 ক্যালকুলেশন করে 8টা বের করবো, তারপর এটা এই দুইটাকে রিপ্লেস করে দেবো এই 8 দিয়ে। তারপর এই 8 দিয়ে বাকি ক্যালকুলেশনগুলো আগিয়ে নিয়ে যাব। বাকি ক্যালকুলেশন কি আছে, এখন আমার 2 এবং 8 যেহেতু আমি সরায় ফেলে সেখানে আর লিখছি, এই দুটো বাদ, তাহলে বাকি থাকতেছে 4 এবং 6 এবং এই আরটা। তখন এই তিনটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তখন আমরা আবার একই প্রসেসে আগাবো, যে এখন আমি 4 এবং আর এই দুইটা নিয়ে কাজ করবো। এই দুইটা নিয়ে কাজ করলে এদের লব্ধি পাওয়া যাবে। ধরো এখানে মাঝখানে কিছু একটা, এখানে ধরো আমি 3টা দাগ দিলাম, এটাকে ধরো আমি বললাম R2। তখন কি আমরা এই আর এবং এই 4 এদের মধ্যে লব্ধিটা বের করে নিয়ে আসছি, সেই লব্ধিটা হলো এখানকার R2। তাই এই লব্ধিটা আসলে কি মিন করে, এই লব্ধিটা আসলে মিন করে আমি যদি আর এবং 4 এই দুটাকে যদি রিপ্লেস করে দিই, তার মানে এদেরকে যদি আমি সরিয়ে নিয়ে সেখানে যদি R2 বসায় দিই, তাহলে আমার কি হবে না, ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না, ক্যালকুলেশন যা আছে সেরকমই থেকে যাবে। তো আমরা সেভাবে করতে পারি। তাহলে আমরা কি করতে পারছি, আগে যখন আমরা আর বের করছিলাম তখন কিন্তু 2 এবং 8 কে রিপ্লেস করে দিয়েছি, 2 এবং 8 কে সরায় ফেলে সেটার জায়গায় আর লিখছি। এখন এই আর এবং 4 এই দুইটাকে রিপ্লেস করে আমরা কি লিখতেছি, R2 লিখতেছি। তার মানে 4 এবং আর এগুলোও বাদ, তাহলে 2 4 8 আর সবগুলো বাদ, এখন শুধুমাত্র কি থাকবে, R2 থাকবে। এবং জাস্ট আরেকটা জিনিস বাকি থাকে, সেটা কি 6 নিউটনটা। তখন আমরা এই 6 নিউটন এবং R2 এর মধ্যে কি বের করব, লব্ধি বের করব একই উপায়ে। তখন যে লব্ধিটা পাওয়া যাবে সেটাই কি হবে, সেটা হবে আমাদের আলটিমেট লব্ধি। এটাকে আমি 3টা 4টা যতগুলো ইচ্ছা দাগ দিতে পারি। এটাকে ধরে আমি বললাম R3। এই R3টা হবে আমাদের আলটিমেট লব্ধি। ঠিক আছে, সো আমি স্টেপগুলো বললাম, এখন আমরা সেই দিকে আস্তে আস্তে আগাবো। তো সবার প্রথমে যেটা বললাম, আমার 2 এবং 8 এর লব্ধি নিয়ে কাজ করতে হবে। 2 এবং 8 এর যদি আমরা লব্ধি নেই, আমরা জানি কি লব্ধির মানও লাগবে, দিকও লাগবে, সবগুলোই লাগবে।
আচ্ছা, তো আমরা যদি 2 এবং 8 নিয়ে কাজ করি, তো আমরা প্রথমে লিখে নিচ্ছি যে 2 নিলাম ও 8। এই দুইটাকে নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন আমাদের কি হচ্ছে দেখি, এদের যখন আমরা লব্ধি বের করব সেই লব্ধিটা কোথায় হবে? আমরা জানি যে কোনো দুইটার লব্ধি তাদেরকে যদি একই পাদবিন্দুতে যুক্ত করে রাখা হয়, যে 2 এবং 8 এর পাদবিন্দু কিন্তু একই জায়গায়, তাই না? এখন যদি আমি এই পাদবিন্দু থেকে এদের মাঝখানে যে কোনো একটা জায়গায়, ঠিক আছে, একটু এদিক সেদিক হইতেই পারে, হয়তো 8 এর দিকে একটু বেশি থাকবে বা 2 এর থেকে একটু বেশি থাকবে, এক্স্যাক্টলি মাঝামাঝি কিন্তু হয় না, ঠিক আছে, একটু ডানে বামে হবে। তো সেই অনুসারে যেভাবেই হোক না কেন, কিন্তু অ্যাটলিস্ট এদের মাঝখানে থাকবে, এদের বাইরে যাওয়ার চান্স নাই, ঠিক আছে, তো এদের মাঝখানেই থাকবে। এটা হলো কি আমাদের আর। এখন আমরা সর্বপ্রথমে এই আর লব্ধিটা বের করব এবং আর লব্ধিটার অ্যাঙ্গেলও বের করব। আচ্ছা, সো আর লব্ধিটা যদি আমরা বের করতে যাই, আমরা লব্ধি সূত্র জানি যে আর ইকুয়ালস টু কি, রুট ওভারের ভিতরে থাকে আমাদের ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কস আলফা। কস আলফা মানে কি, আলফা হলো আমাদের এই যে দুটো ভেক্টর আছে এদের মধ্যবর্তী কোণটা, যেটা আমাদের অলরেডি দেওয়া ছিল 60। তো সেটা যেহেতু আমরা জানি সেটা ডাইরেক্ট বসিয়ে ফেলা যায়, তো সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখন যেটা হলো যে বারবার সূত্রটা লেখা যায় না, তো আমি এখানে ডাইরেক্ট আনসার লিখে ফেলতেছি, ঠিক আছে, যে আমাদের ইউ স্কয়ার মানে 2 স্কয়ার হবে, প্লাস হবে ভি স্কয়ার মানে হলো 8 স্কয়ার, এখানে আমি এগুলাকে ইউভি ধরে নিচ্ছি, প্লাস হলো 2uv cos আলফা। সো 2 ইন্টু ইউ হলো 2, ভি হলো 8, আর cos আলফা, আলফা মানে হলো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা জানি কত দেওয়া আছে, এই যে 60 ডিগ্রি, এদের মধ্যবর্তী 2 এবং 8 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 60 ডিগ্রি, সো cos 60। এবার এই জিনিসগুলো ক্যালকুলেট করলে দেখা যাক আমাদের কত ভ্যালু আসে। তো এখানে আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি একদম, যে আমাদের ভ্যালু আসে 4 যোগ 64 যোগ 2 ইন্টু 2 ইন্টু, আচ্ছা আমাদের সরাসরি ভ্যালু আসতেছে 9.165, 9.165 এত কি, অবশ্যই এখানে একক দেওয়া লাগবে, এক না দিলে কিন্তু এক নাম্বার কাটা যায়, সো খেয়াল রাখবা। আচ্ছা এখানে আমরা একক দিতে পারি, ওকে, নিউটন। সো এখানে আমরা আমাদের মানটা ঠিকঠাক আসছে কিনা সেটা বোঝার জন্য একটা নিয়ম ফলো করতে পারি। আমরা জানি কি ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা যায়, এবং 2 এবং 8 এই দুটো যদি আমি সর্বোচ্চ মান বের করি, সর্বোচ্চ মান বের করার সূত্র আশা করি সবার মনে আছে, যে সর্বোচ্চ মান কি হবে, জাস্ট সিম্পল এই দুটাকে যোগ করে দিলে যেটা হয়, ঠিক আছে, স্কেলার যোগের মতো, 2 যোগ 8 10, তার মানে সর্বোচ্চ মান কত হবে, 10 হবে। আর এদের সর্বনিম্ন লব্ধি কত হতে পারে, সর্বনিম্ন হলো কি বিয়োগফলের সমান হয়, সর্বোচ্চ হলো যোগফলের সমান হয়, আর সর্বনিম্ন কি বিয়োগফলের সমান হয়। সো বিয়োগ করো, 2 এবং 8 কে বিয়োগ করলে কত পাওয়া যায়, 6 পাওয়া যায়। এখন অনেকে হয়তো ভাবতে পারো যে -6 তো বলা যায়, হ্যাঁ -6 বলা যায়, তবে সামনের যে মাইনাসটা আছে সেই মাইনাসটা জাস্ট দিক মিন করে। তো আমার এখানে প্রকৃতপক্ষে যে নিউটনটা হবে বা যে বলটা হবে সেটা কিন্তু 6 হবে, আর সামনে প্লাস দিচ্ছ নাকি মাইনাস দিচ্ছ সেটা জাস্ট হলো দিক মিন করবে। সো এখানে সামনের প্লাস মাইনাসে কোনো সমস্যা নাই, তুমি জাস্ট মানটা নিবা যে অ্যাকুরেট মানটা কত, 6, ঠিক আছে, প্লাস বা মাইনাস যেটি হোক না কেন। তো তাহলে আমাদের এখানে সর্বোচ্চ মান হতে পারে 10, 2 এবং 8 এর মাঝখানে, সর্বনিম্ন মান হতে পারে কত, 6, বিয়োগ করে পাওয়া যাচ্ছে আর যোগ করে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে ভ্যালুটি আসবে না কেন এখানে, এখানে তো এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন না, মাঝখানে অ্যাঙ্গেল 60 দেওয়া, তো সর্বোচ্চ সর্বনিম্ন কোনটাই হবে না আসলে, তাহলে কি হবে, অবশ্যই সর্বোচ্চ এবং সর্বনিম্নের মাঝামাঝি কোন একটা কিছু হবে। তো আমাদের সর্বোচ্চ এখানে ছিল 10, সর্বনিম্ন ছিল 6, এদের মাঝখানে কিছু একটা পাওয়া দরকার ছিল, আমরা কিন্তু সেটাই পেয়েছি, যে 9 পেয়েছি। তো তাহলে আমাদের ম্যাটার ঠিক আছে, এটা বোঝা গেল। আর যদি আমরা দেখতাম যে 6 এর থেকে কম হয়ে গেছে অথবা 10 এর থেকে বেশি হয়ে গেছে, তার মানে অবশ্যই আমার ম্যাথে কোথাও না কোথাও ভুল হয়েছে, তখন সেটা ঠিক করা লাগতো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে আর পাইছি, লব্ধি পাইছি। আমরা জানি এখন তো লব্ধি বের করে ইনাফ না, আমাদের কি কি লাগে, অ্যাঙ্গেলও লাগে। এখন কথা হলো আমরা কোন অ্যাঙ্গেলটা নেব। আমরা জানি এখানে আরটা কার লব্ধি, 2 এবং 8 এর লব্ধি। সো আমরা যদি অ্যাঙ্গেল বের করি, অ্যাঙ্গেল কার কার সাথে বের করা যাবে, শুধুমাত্র 2 এবং 8 এর সাথে কিন্তু বের করা যাবে। তুমি যাদের লব্ধি বের করছো শুধুমাত্র তাদের সাথেই তুমি অ্যাঙ্গেল বের করতে পারো, ঠিক আছে, সরাসরি সূত্র দিয়ে আর কি। এমন অন্যভাবে তো অনেক কিছুই বের করা যায়, বাট তুমি সরাসরি অন্য কারোর সাথে অ্যাঙ্গেল বের করতে পারবে না। হয়তো 2 এর সাথে বের করতে হবে অথবা 8 এর সাথে বের করতে হবে। এখন তুমি 2 এর সাথে বের করবে নাকি 8 এর সাথে বের করবা, দুইটা করলেই হয় আসলে, কোনটাতেই তোমার সমস্যা হবে না পরে গিয়ে। তবে অনেকে হয়তো আগে থেকেই মনে রাখতে চাও যে তুমি এই প্রসেসে করবা, তো এই প্রসেসে করলে সে অনুসারে এখানে আগে থেকে ভেবে রাখা লাগে যে 2 এর সাথে করবা নাকি 8 এর সাথে করবা। তো সেটা যদি আমরা একটু ভাবি আগে থেকে, যে ধরো আমার এই আর 2 এবং 8 এর জায়গায় আমি রিপ্লেস করে আর এর ভ্যালুটা বসায় দিব, যে ভ্যালুটা মাত্র পাইলাম, এটা পরে আমরা একটু পরে এই ভ্যালুটা বসায় দিব আর এর জায়গায়, তারপর সেটা বসিয়ে তারপর ক্যালকুলেশন করব। কার সাথে ক্যালকুলেশন করব, এই আর এর সাথে 4 এবং 6 এর, কারণ 2 এবং 8 কে সরিয়ে দিয়ে কিন্তু আমি সেটার জায়গায় আর লিখছি। তাহলে
4 এবং 6 এর সাথে যদি ক্যালকুলেশন করি, দুটো তো একসাথে ক্যালকুলেশন করা যায় না। আমাদের সূত্রই হলো দুইটা দুইটা করে করার। তাহলে কি তখন আমরা কি করব? এই r এর সাথে 4 এর করব। হ্যাঁ, তুমি চাইলে এটা ভাবতে পারো যে হ্যাঁ, হয়তো আমরা 6 এবং 4 এরটা আগে করে নিতে পারতাম। হ্যাঁ, সেটাও করা যাবে যে 6 এবং 4 এর সাথে আগে করে ফেললা। তারপর তার সাথে যে লব্ধিটা পাবা, সেই লব্ধিটার সাথে এই r লব্ধিটার সাথে তুমি ক্যালকুলেট করলা। সেটা করলেও হবে। সেভাবেও করা যায়। তো যেভাবেই করা ইচ্ছা করতে পারবা। আমি যদি আপাতত ভাবি যে আমরা এখানে r এবং এই 2 এবং 8 তো সরিয়ে আমি r লিখছি। সো r এবং 4 এদের মধ্যে যদি আমি লব্ধি বের করি, লব্ধিটি কি হবে? এদের মাঝখানে কোথাও এখানে একটা হবে। অনেকের মাথায় কনফিউশন আসতে পারে যে এটা কি এখানে হইতে পারে কিনা। ঠিক আছে? যে 2 এবং r এর মধ্যে হলে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নাই। আমার বেসিক্যালি এই r এবং 4 এর যেহেতু লব্ধি বের করতেছি, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা থাকা লাগবে। সেটা মাঝখানে 2 আছে নাকি না আছে সেটা ম্যাটার করবে না। বাট আমরা সুন্দর চিত্রের জন্য হলে এখানে যেহেতু জায়গা বেশি আছে ফাঁকা, সো এখানেই আঁকলাম। ঠিক আছে? সো এটা ধরো আমাদের পরের লব্ধিটা, এটাকে ধরো আমি R2 বললাম। R2 যখন লব্ধিটা বের করবো, আমরা যখন এই লব্ধিটা বের করবো, আমার কিন্তু এই লব্ধিটার অ্যাঙ্গেলও বের করা লাগবে, তাই না? তখন আমরা জানি এই লব্ধিটার অ্যাঙ্গেল যদি আমরা বের করি, সেটা অনেকভাবে বের করা যেতে পারে। সেটা হয়তো তুমি এই 4 যে নিউটনটা আছে তার সাথে তুমি বের করতে পারো। সেটা একটা উপায় হতে পারে। আবার হয়তো তোমার মনে হতে পারে যে এটা আমি আসলে এখানকার 8 এর সাথে অথবা এখানকার 2 এর সাথে বের করব। সেটাও হতে পারে। সেটাতেও কোনো সমস্যা নাই। সেটাও বের করা যাবে। বাট সেজন্য হলো তোমার সেই অনুসারে আগাইতে হবে। ঠিক আছে? যে আমি যদি এখানে R2 দেখি, এই R2 যদি আমি অ্যাঙ্গেল বের করি, এটা কিন্তু আমি 4 এবং R এই দুইটার লব্ধি নিয়েই কিন্তু এই R2 টা পাওয়া গেছে। তাই ঠিক আছে? আমরা সেটাই করলাম যে প্রথমে 2 এবং 8 কে সরিয়ে দিয়ে সেটা জায়গায় R লিখছি। তারপর R এবং 4 এর লব্ধি দিয়ে তারপর এই R2 টা পাওয়া গেছে। এটা হলো কি R এবং 4 এর লব্ধি। এই R2 টা। এই R2 যেটা, এই R2 যেহেতু 4 এবং R কে মিলিয়ে পাওয়া গেছে, তাহলে আমরা যদি এটার সাথে সরাসরি অ্যাঙ্গেল বের করতে যাই, আমাদের যে সরাসরি সূত্র আছে tan থিটা থেকে যে আমরা থিটা বের করে নিয়ে আসি, সেই সূত্র কিন্তু হয়তো তুমি সেই সূত্র ইউজ করে হয়তো তুমি 4 এর সাথে অ্যাঙ্গেল বের করতে পারবা, অথবা এই R এর সাথে বের করতে পারবা অ্যাঙ্গেল। ঠিক আছে? বাকিগুলোর সাথে কিন্তু সরাসরি বের করা যাবে না। হ্যাঁ, তুমি প্রথমে এই R এর সাথে অ্যাঙ্গেলটা বের করে, তারপর এই 4 এর সাথে অ্যাঙ্গেলটা বের করে, তারপর সেগুলোর সাথে অন্যান্য ক্যালকুলেশন করে হয়তো তুমি বাকিগুলোর সাথে বের করতে পারবা। বাট সরাসরি বের করা যাবে না, সরাসরি সূত্র দিয়ে আরকি। সো আমরা তাহলে প্রথমে 4 এর জন্য বের করতে পারি, অথবা তোমার যদি ইচ্ছা হয় তুমি এই r এর সাথে বের করবা। তো এই r এর সাথে বের করার ক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে? সরাসরি তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। সেক্ষেত্রে কিন্তু তোমার এই ভ্যালুটা পরবর্তীতে লাগতে পারে। ঠিক আছে? এই যে r এর সাথে যে 8 এর অ্যাঙ্গেলটা, এটা কিন্তু তোমার পরবর্তীতে লাগতে পারে। তো সেটা যদি তুমি এখানকার এই যে R2, এই R2 র সাথে এই r এর যদি অ্যাঙ্গেল যেটা তুমি পাবা, আমরা নেক্সট ধাপে করার সময় যখন পাবো, সেটার সাথে যদি তুমি এখন যে যে ম্যাথটা করতেছি, যে এখন যে একটু পরে মাত্র যে থিটা ধরবো ভাবতেছি, কোন থিটা ধরবো সেটার জন্য যে ভাবতেছি, এখানকার এই আর এবং এটার মাঝখানে যদি অ্যাঙ্গেলটা আমি বের করে নিয়ে আসি, এই যে এই জায়গাটায় এখন যেটা করব, সেটা যদি এটা বের করে নিয়ে আসি, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে এই আর এবং R2 এর অ্যাঙ্গেলের সাথে যোগ করে দিয়ে আমি কিন্তু এই R2 এবং 8 এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? যদি সেটা তোমার উদ্দেশ্য হয় আরকি, যে তুমি হয়তো সেটা ফিউচারে ইউজ করবা। হয়তো সেটা তুমি 6 এর সাথে বের করার সময়, 6 নিউটনের সাথে যখন তুমি লব্ধি বের করবা, তখন যদি তুমি ওইটা ইউজ করার কথা ভেবে থাকো, তাহলে হয়তো করতে পারো। আচ্ছা, তো আমরা আবার মেইন ম্যাথে ফিরে আসি। যে বললাম যে তুমি আসলে যেটা ইচ্ছা ধরতে পারো, দুইভাবেই করা যাবে। বাট তোমাকে হয়তো ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচে পরে যে যোগ বিয়োগ করতে হবে। জাস্ট যোগ বিয়োগের বিষয়টাই জাস্ট আলাদা হবে। সেটা তোমরা মোটামুটি অনেকেই পারো। আচ্ছা, তো আমরা আপাতত জাস্ট হলো এই অ্যাঙ্গেলটা বের করব, অথবা এটা, যেটা ইচ্ছা একটা করলেই হয়। সো আমি যেটা করব, আমি ভাবতেছি, আচ্ছা আমি আচ্ছা এই আটের সাথেই করি, একটা করলেই হয়। সো এটাকে আমি থিটা ধরলাম। ঠিক আছে? যে এই আর যেটা লব্ধিটা, সে আর এর সাথে 8 যে নিউটন তার সাথে যে অ্যাঙ্গেলটা আছে, এটাকে আমি থিটা ধরবো। ঠিক আছে? এটা হলো লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের অ্যাঙ্গেল, থিটা। তো সেটা বের করার চেষ্টা করবো এখন আমরা। তাহলে আমরা এখানে নিতে পারি কি, আমরা জানি tan থিটা ইকুয়ালস টু, এখন আমি tan থিটা তো জানি, আমরা পরবর্তীতে tan কে ওই পাশে নিয়ে পাঠিয়ে দেওয়া যায় ইনভার্স আকারে। তো আমি কি করলাম, শুরুতেই সেটা করে ফেললাম। জাস্ট হুদাই এখন আরো জায়গা খাওয়ার কোনো অপশন নাই, কারণ সামনে আমাকে আরো কয়েকটা লব্ধি করা লাগবে। সো এখানে জায়গা হবে না। সো আমরা সরাসরি করে ফেলি যে আমরা tan থিটা লিখতাম নরমালি, বাট এখন কি করব, tan সাথে সাথে ওই পাশে পাঠিয়ে দেবো ইনভার্স আকারে। সো tan ইনভার্স, আর এরপর ভিতরে এখানে যে আমাদের সূত্রটা ছিল, সেই সূত্রটা কি ছিল, আমরা কার সাথে অ্যাঙ্গেল বের করতেছি, এইটার সাথে অ্যাঙ্গেল বের করতেছি। তাহলে সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম মাঝখানে যে ভগ্নাংশ চিহ্নটা সেটা দেব। তারপর এখানে যেহেতু আমি 8 নিউটনের সাথে বের করতেছি অ্যাঙ্গেলটা, তাহলে সর্বপ্রথম কি করব, এখানে নিচে হরের জায়গায় বামে ছোট করে প্রথমে 8 লিখে ফেলবো। ঠিক আছে? এখানকার 8 বলতে কি মিন করে, এখানকার 8 বলতে মিন করে যে আমি 8 এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা বের করতেছি। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু 2 এবং 8 এর মধ্যে লব্ধি বের করতেছি। আচ্ছা, 8 কিন্তু ইউজ করা হয়ে গেছে। এখন বাকি থাকে কি, শুধুমাত্র 2। এখন তাহলে বাকি সব জায়গায় কি করব, আমরা 2 ইউজ করব। সো উপরে কি হবে, উপরে হবে 2
সাইন আলফা, ঠিক আছে, আর নিচে কি হবে 2 কস আলফা। এখন আলফার ভ্যালু কিন্তু আমরা জানি, ঠিক আছে, তো আমি আবার আলফা লিখতেছি না। আলফা মানে কি, এই যে দুইটা যে ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 8 নিউটন এবং 2 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা কত ছিল, 60 ডিগ্রি ছিল, এই পুরোটা কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে। তো তাহলে আমরা উপরে কি হবে 2 sin 60, নিচে কি হবে 2 cos 60। এই পুরো জিনিসটা tan এর ভিতরে রেখে যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখবা আমাদের ভ্যালু চলে আসছে। সো এখন আমাদের ডাইরেক্ট থিটা যদি করি, থিটা তাহলে আসতেছে, আচ্ছা আমাদের থিটা আসতেছে তাইলে 10.89 ডিগ্রি। 10.89 এর পরে আর অনেকগুলো আছে, বাট এতগুলো আসলে লাগে না নরমালি, ঠিক আছে। 10.89 নেওয়া ইনাফ। সো আচ্ছা সরি, নিউটন কেন লিখতেছি, এটা তো এত কি ডিগ্রি, 10.89 ডিগ্রি। আচ্ছা, সো আমাদের তাহলে থিটার ভ্যালু পেয়ে গেছি আর এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এই থিটাটা হলো কি আমাদের 10.89 ডিগ্রি, এটা হলো 10.89, এত ডিগ্রি। আচ্ছা, সো তাহলে আমাদের এই আরটা বের করা হয়েছে। এখন আমরা জানি কি 4 নিউটন, আর এই আর 2 এবং 8 এর জায়গায় তো আমি কি আর লিখছি। এখন যেই আরটা পাওয়া গেছে সেই আর কি করবে, 4 নিউটনের সাথে লব্ধি বের করব। তো 4 নিউটন এবং আর এর মধ্যে যখন লব্ধি বের করতেছি সেই দুইটা লব্ধি কি পাওয়া যাবে, মাঝে এটা পাওয়া যাবে, ঠিক আছে। এখানে তিনটা দাগ দিলাম, এটাকে আমরা বলবো কি R2। বাকি লেখাগুলো একটু নিচে নামিয়ে আনি। আচ্ছা, সো এটা হলো কি আমাদের, এটা হলো আমাদের R2। সো এখন তাহলে আমরা কার কার মধ্যে ক্যালকুলেশন করতেছি, এখন আমরা করব এই আর, আগে যে লব্ধিটা একটাকে পেলাম সে আর, এবং এই 4 নিউটন এই দুইটার মধ্যে, ঠিক আছে। সো জায়গা করি সে অনুসারে। আচ্ছা, সো তাহলে এখন আমাদের ক্যালকুলেশন হবে আর ও 4 নিউটন, ঠিক আছে। আর এবং 4 নিউটনের মধ্যে এখন আমার ক্যালকুলেশন, আর এবং 4 নিউটনের মধ্যে যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের লব্ধি কত আসবে, R2 আসবে, ঠিক আছে। সো এই লব্ধিটা আমরা এখন বের করে নিয়ে আসি, তাইলে লব্ধি সূত্র আবার আগের মতোই হবে, যে R2 ইকুয়ালস টু কি হবে, রুট ওভার 4 কে এখন ধরো আমি পি বললাম, 4 যদি আমার পি হয়, আর 8 তো আমরা অলরেডি দেখছি আর এর ভ্যালু কত, এটা 9.165। সো এখন তাইলে R2 ইকুয়ালস টু কি হবে, রুট ওভার আর স্কয়ার, আর মানে কি এটা, এই আরটা যেটা ভ্যালুটাকে পেলাম, আর স্কয়ার প্লাস কি 4 নিউটনকে আমি পি বলতেছি, সো আর স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইন্টু আর ইন্টু পি ইন্টু কস আলফা। এখন সেই সূত্রটা যদি আমরা বসিয়ে দিই, আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি। সো এখানকার যে আর সেটা হলো আমরা একটু কি পেয়েছি 9.165, সো 9.165 এটা স্কয়ার, এটা স্কয়ার প্লাস হলো আমাদের 4 স্কয়ার, এটা হলো আমাদের পি, 4 স্কয়ার প্লাস, প্লাসটা আমি নিচে লিখতেছি, এই পুরো জিনিসটা রুটের ভিতরে আছে, ঠিক আছে, প্লাস 2 ইনটু, এখন আমরা যেহেতু ইনটু লিখতেছি এখানে কিন্তু কি ডট দেওয়া যাবে না, ক্রস দেওয়া লাগবে, মানে গুণ চিহ্ন দেওয়া লাগবে। এখানে ক্রসের মতো গুণ চিহ্নটা আমরা দেওয়ার কারণ হলো কি, এখানে কিন্তু অলরেডি একটা দশমিকের ম্যাথ আছে 9.165, যখন তুমি এটা লিখবা 9.165 যখন লিখবা, তুমি যদি এখানে 2 এর পর ইনটুর জন্য যদি ডট চিহ্ন দাও, তাহলে কিন্তু এই ডটের ওই ডটের মধ্যে পার্থক্য পড়ে মানে ঠিক থাকবে না। হয়তো তুমি নিজে বুঝে লিখে চলে আসছো, তুমি হয়তো নিজে বুঝছো, বাট যে তোমার খাতা দেখছে সে বুঝবে না। সো যখনই তোমার দশমিকের মধ্যে গুণের মধ্যে যদি কোনো দশমিক থাকে, কোনো একটা নাম্বার যদি দশমিকে থাকে, মাস্ট সেখানে আর তখন ওই ডট যেটা তুমি গুণ আকারে ইউজ করো সেটা ইউজ করা যাবে না, তখন তুমি ক্রস চেন ইউজ করতে হবে। সো এটা খেয়াল রাখবা। 2 ইন্টু 9.165 ইন্টু হলো 4, সো 2 আর পি, আর কি হবে সাথে কস আলফা। এখানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এখন দেখো আমরা কিন্তু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে নেই, ঠিক আছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু এই পুরোটা, তাই না, এই পুরোটা, ঠিক আছে। এখন ধরো আমি আগে যে 8 নিউটনের সাথে অ্যাঙ্গেলটা বের করছি, আমি যদি সেটা না বের করে এই আর এবং 2 নিউটনের মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা যদি বের করতাম, তাহলে কিন্তু আমি এটা এবং 2 এবং 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা পাওয়া যাচ্ছে এটা যদি যোগ করে দিতাম, এই দুইটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা
আর হলো এই অ্যাঙ্গেলটা, এই দুটো যদি যোগ করে দিতাম তাহলে কিন্তু পুরোটা কি পাওয়া যেত, 4 নিউটন এবং আর, যে দুটো নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাওয়া যেত। তো সেটা করা যেত চাইলে, বাট এখন যদি আমরা করি নেই তাও তাও সমস্যা হবে না। আমরা জানি কি এই পুরো অ্যাঙ্গেলটা কত, এই পুরো অ্যাঙ্গেলটা হলো আমাদের 60, তার মধ্যে এতটুকু অংশ থিটা হলো 10.89, তাহলে এতটুকু অংশ অবশ্যই বের করা যাবে 60 মাইনাস 10.89। আর তার সাথে 2 এবং 4 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি যোগ করি তাহলে কিন্তু কি এই পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে 4 এবং r এর মধ্যে। এখন এই 4 এবং 2 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা কত, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা আগে যখন দেখেছিলাম 4 নিউটন এবং 8 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু দেওয়া আছে 150। 8 নিউটন এবং 2 নিউটন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60। সো এটা গেলো 150, এটা গেলো 60, মোট কত হইলো 210। ঠিক আছে, এটা হলো 210। আর এখানে 6 নিউটন আর 4 নিউটন মধ্যবর্তী, এখানে খেয়াল করে এটা একটু স্কয়ারের মতো দেওয়া, তাই না? স্কয়ারের মতো দেওয়া মানে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে থাকে, এটা যদি 150 হয়ে থাকে এবং এটা যদি 60 হয়ে থাকে, তাহলে এই তিনটা যোগ করো, 150 যোগ 60 210, 200 যোগ আর এই 90 ডিগ্রি, তাহলে মোট কত 300 ডিগ্রি হয়ে গেছে। আর এটা যেহেতু একটা বিন্দু, এই বিন্দুতে টোটাল অ্যাঙ্গেল হলো কত 360 ডিগ্রি। এই এতটুকু অ্যাঙ্গেল হলো 300 ডিগ্রি, আর এখানে হলো কি 60 ডিগ্রি, তাইলে অবশ্যই এই পুরোটা যদি 360 হয়, এটা যদি 300 হয়, তাহলে এটা মাস্ট কি হবে 60 হবে। আচ্ছা, তাহলে আমরা 4 নিউটন এবং 2 নিউটনের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাচ্ছি 60 ডিগ্রি। তো এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়ে থাকে, আর এটা যদি আমরা 60 থেকে যদি 10.89 যদি বিয়োগ করি, তাহলে কি পাওয়া যাবে, এই আর এবং 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। এবং এইটা এই 4 এবং 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দুটো যদি যোগ করে দিই একসাথে, কি 4 এবং আর এর মধ্যবর্তী পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। তাহলে 4 এবং 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল মাত্রই বললাম, এখানে আমরা 60 পেয়েছি। এই 60 এবং এই আর এবং 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 মাইনাস 10.89, এই পুরোটা হলো 60, এটা হলো 10.89, তাহলে এতটুকু কি হবে 60 মাইনাস 10.89। সো 60.10.89 মানে হলো আমাদের 49.11। সো 49.11 পাওয়া যাবে এতটুকু অংশের জন্য। আর তার সাথে আমরা কি করব, এই অংশটা যোগ করে দেবো যেটা হলো কি 60, তাহলে পুরোটা যোগ করলে আমার কত হবে মোট 109.11। সো আমাদের কত আসতেছে 109.11। ঠিক আছে, so আমরা কস্টের ভিতরে লিখে দিচ্ছি যে 109.11। এখন এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে, ঠিক আছে, মানে সরি রুটের ভিতরে আছে। সো এই বড় একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। সো এই পুরো জিনিসটা কিন্তু কি আমার এই রুটের ভিতরে আছে, রুটের ভিতরে এই পুরো জিনিসটা বসানোর পর ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos থিটা। সো সূত্র সব ঠিক আছে, এই ভ্যালুগুলো বসানোর পর তারপর দেখি আমাদের কত ভ্যালু আসে। আচ্ছা, আমাদের ভ্যালু পাচ্ছি আমরা 8.717। ঠিক আছে, 8.717 এত নিউটন পাওয়া যাচ্ছে। এখানে আমরা চেক করবো যে আমাদের আর টুর ভ্যালু কি ভ্যালিড আসছে কিনা। ভ্যালিডটা কখন বুঝবো, যে আমাদের এখানে আর কিন্তু ছিল 9 পয়েন্ট, তাই 9 পয়েন্ট সামথিং, আর আরেকটা কি ছিল 4। তো আমরা 9 এবং 4 এর মধ্যে লব্ধি বের করছি। তাহলে এদের সর্বোচ্চ মান কত হইতে পারতো, আমরা জানি কি সিম্পলি যোগ করে দিলে সর্বোচ্চ মান পাওয়া যায়। 9 এবং 4 যোগ করলে হয়ে যায় 13, তার মানে সর্বোচ্চ মান কিন্তু কি হইতে পারতো, 13 হইতে পারতো। সর্বনিম্ন মান কিভাবে পাওয়া যায়, আমরা জানি কি সিম্পল বিয়োগ করলেই সর্বনিম্ন মান পাওয়া যায়। সো 9 এবং 4 বিয়োগ করে দিলেই কত হয়ে যায় 5, 4.9 সামথিং, না সরি 5.165 পাওয়া যাবে। তো মানে 5 পাওয়া যাচ্ছে বেসিক্যালি। সো আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 13, সর্বনিম্ন মান হচ্ছে 4, তার মানে 4 এবং সরি 5, সর্বনিম্ন মান হচ্ছে 5। তো 5 এবং 13 এর মাঝখানেই আমাদের যে কোনো ভ্যালু হইতে হবে অবশ্যই। সো আমাদের 8 আসছে, যেটা কি এই দুইটার মাঝখানে আছে, তার মানে আমার ক্যালকুলেশনে কোনো ভুল হয় নাই আশা করি ভিতরে। সো তাহলে আমাদের 8.717 নিউটন এটা আমাদের ভ্যালু চলে আসছে R2। এখন আমরা জানি কি আমাদের অ্যাঙ্গেলটাও বের করতে হবে। সো এখন অ্যাঙ্গেলটা তুমি কার সাথে বের করবা, আমরা জানি কি যেহেতু আমি R2 নিচ্ছি, R2 কার কার মধ্যে ছিল 4 এবং R, এই দুইটার লব্ধি কিন্তু আমাদের R2। তাহলে আমরা যদি অ্যাঙ্গেল বের করি, অ্যাঙ্গেল কিন্তু শুধুমাত্র 4 এর সাথে অথবা R এর সাথেই বের করা যাবে, যে কোনো একটা। এখন তুমি যে কোনো একটা ধরে করতে পারো। এখন আমি 4 সাথে নেব নাকি R সাথে নেব, এটা একদমই নিজের ইচ্ছার মতো কাইন্ড অফ। কারণ আমার এটা ফিউচারে আবার কাজে লাগবে, যখন আমি এই R2 সাথে যখন 6 এর নিয়ে যখন কাজ করব, তখন কিন্তু এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো আমি যেটা করব এখন,
আমরা অলরেডি তো এই অ্যাঙ্গেলটা জানি, তাই না? আমি কি করব, R2 এবং R এর মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা নেব। এটা নিলে আমাদের আসলে বেশি সুবিধা হবে, কারণ আমরা যদি এই অ্যাঙ্গেলটা নিয়ে থাকি তাহলে পরবর্তীতে যখন আমরা ক্যালকুলেশন করব, R2 এবং 6 নিয়ে যখন ক্যালকুলেশন করব, তখন তাদের লব্ধি ধরে এখান বরাবর কিছু একটা পেলাম, সেই লব্ধিটার সাথে যদি জাস্ট আমি এই অ্যাঙ্গেলটা বের করে ফেলি, তাহলে দেখো আমি এই অ্যাঙ্গেলটা জানি, আমি এতটুকু অ্যাঙ্গেল জানি, আর আমি লাস্টের এতটুকু জানি, একটু আগে বের করছি 10 পয়েন্ট। এই তিনটা যোগ করে দিলে কিন্তু কি 8 নিউটনের সাথে টোটাল যে লব্ধি পাওয়া গেছে, পুরা জিনিসটা, পুরো সিস্টেমে যে টোটাল লব্ধি পাইছি, আমি R3 পাইছি, সে R3-র 8 ডিগ্রি 8 নিউটনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটা কিন্তু পুরোটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কি পুরো ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল, যে আমাদের টোটাল হলো এত অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, আর যেটা হলো আমাদের 8 নিউটনের সাথে তৈরি অ্যাঙ্গেল। আর 8 নিউটনের সাথে তৈরি অ্যাঙ্গেল মানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে 8, 4, 2, 6, এগুলো আমাদের যে কোনো একটার সাথে কিন্তু অ্যাঙ্গেল দেখাইতে হয়, যেহেতু আমাদের লব্ধির মানও দিক চাইছে। দিক কিন্তু কি যে কোনো যেগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলোর সাথেই দেখাইতে হয়। সো আমি 8-এর সাথে তাহলে কি ইজিলি দেখা ফেলতে পারবো অ্যাঙ্গেলটা। সো এই পুরো অ্যাঙ্গেলটা যদি দেখাইতে পারি, এর জন্য কি করবো, আমি এখানে আর এর সাথে R2 এর অ্যাঙ্গেলটা বের করবো, এটা বের করবো আমি। ঠিক আছে, এখন তুমি যদি 4 এর সাথে বের করো সেটাতেও তোমার কোনো সমস্যা হবে না, তাও বাট জাস্ট হলো তোমার পরে একটু যোগ বিয়োগ করা লাগবে। ঠিক আছে, আমি যে সিম্পলি করে দিলে আমার জন্য মোটামুটি সহজে হয়ে যাবে। তো তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই R2-র সাথে অ্যাঙ্গেলটা বের করব, এই আর এর সাথে R2 এর অ্যাঙ্গেল বের করবো। সো এই অ্যাঙ্গেলটা ধরো আমি ধরলাম θ2। ঠিক আছে, এটা হলো আমাদের θ2। সো এটা যদি আমাদের θ2 হয়ে থাকে, তাহলে আমাদের সূত্র আমরা জানি। সো আমরা এখানে লিখে ফেললাম যে এটা হলো আমাদের θ2। θ2 ইকুয়ালস টু হবে কি, আমাদের সূত্র আবার আগের মতোই, যে tan ইনভার্স। এখন আমরা কি করব, সবার প্রথমে আমাদের ভাগ চিহ্ন দিতে হয়, তারপর আমি কি বললাম কার সাথে অ্যাঙ্গেল বের করতেছি, আমি কিন্তু এই আর এর সাথে অ্যাঙ্গেল বের করতেছি। ঠিক আছে, R2 এর অ্যাঙ্গেল বের করতেছি কার সাথে, আর এর সাথে। এখন আর এর ভ্যালু কিন্তু আমরা জানি 9.165। যে এখন আমি বললাম কি, যার অ্যাঙ্গেল বের করতে হয়, মানে যার সাথে অ্যাঙ্গেল বের করতে হয়, তাকে কি করতে হয়, এখানে যে নিচে হর আছে, হরের বামে এখানে ছোট্ট করে লিখে রাখতে হয়। ঠিক আছে, এখন আমরা কিন্তু যে লব্ধিটা বের করতেছি, সেই লব্ধিটা বের করতেছি কিন্তু আর এবং 4 নিয়ে। আর কিন্তু আমার বসানো হয়ে গেছে, তাহলে বাকি থাকে কি শুধুমাত্র 4। তার মানে বাকি সবকিছুই যা যা আছে সবকিছু কিন্তু আমি এখন কি 4 নিউটন সব জায়গায় বসিয়ে দেবো, উপরে নিচে সব জায়গায়। তো তাহলে এখন কি হবে আমার উপরে উপরে হবে 4 sin আলফা, নিচে কি হবে 4 cos আলফা। তো উপরে 4 sin আলফা, আর নিচে কি হবে 4 cos আলফা। 4 cos আলফা, এখন কত হলো আমাদের এখানে আলফা কত, তাই না? এখন তাহলে আমরা আলফাটা দেখি। আলফা মানে কি, এখানে আমি 4 এবং আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই পুরো অ্যাঙ্গেলটা, তাই না? 4 এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। সো এই অ্যাঙ্গেলটা আসলে কি, এই অ্যাঙ্গেলটা আসলে আমরা যদি একটু ভেঙে চুরে দেখি, আমি 4 এবং 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা জানি। ঠিক আছে, আচ্ছা ওয়েট, আমি তো একটু আগে বের করছি সেই অ্যাঙ্গেলটা, তাই না? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো একটু আগে বের করছিলাম, যে 109.11। আবার তো বলা দরকার নেই। যদি এটা ভুলে গিয়ে থাকো, তাহলে এটা হলো একটু পিছনে যে ভিডিওটা, তাহলে এটা দেখে নিও যে আমি 109.11 কিভাবে আমরা ক্যালকুলেট করছি। সো আমাদের তাহলে 109.11 বা 109.11, এটা হলো আমাদের অ্যাঙ্গেল। ওয়ানটা গায়েব হয়ে যাচ্ছে। আচ্ছা মুখে বলতেছি যেহেতু, আশা করি কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে 109.11। সো পুরো জিনিসটা আমরা tan ইনভার্সের ভিতরে রাখলাম। এখন তাহলে এখান থেকে আমাদের সরাসরি ভ্যালুটা চলে আসবে। যদি আমরা ভ্যালুটা দেখি, আচ্ছা আমাদের অ্যাঙ্গেলটা আসছে কত, 25 পয়েন্ট, 2 পয়েন্ট লিখে ফেললাম, 25.693। ঠিক আছে, এরপর 6 এ 39 দেওয়া, সো 39 জায়গায় 4 লিখে ফেলা যায়। সো 25.694। সো এত ডিগ্রি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সো তাহলে আমি অ্যাঙ্গেল বের করলাম। তো আমাদের সেকেন্ড পার্টটুকু হলো, এখন জাস্ট লাস্ট একটা স্টেপ বাকি। ঠিক আছে, সো
লাস্ট স্টেপটা কি, আমরা এখন আর টু অব্দি বের করে নিয়ে আসছি, আর টু বের করে নিয়ে আসছি, আর টু এর অ্যাঙ্গেলও বের করে নিয়ে আসছি এই আর এর সাথে। ঠিক আছে, এখন খেয়াল করো আমি আর যখন বের করছিলাম 2 এবং 8 কে রিপ্লেস করে কিন্তু এই আরটা বসিয়ে দিয়েছিলাম, ওই যে তুল্য রোধ বসানোর মতো। তুল্য রোধের কনসেপ্ট কি, যে আমাদের যতগুলো রোধ আছে সেগুলাকে সবগুলাকে রিপ্লেস করে যদি অন্য কোনো একটা রোধ বসানো যায়, যেটা বসাইলে আমাদের এখন যা অবস্থা তখনও কি ওইটা বসানোর পরেও কি অবস্থা কোনো চেঞ্জ হবে না, আমার প্রবাহ যেটা ইলেকট্রনের প্রবাহ সেটাও সমান থাকবে, আমার ইলেকট্রনের যে বিভব সেই বিভবটাও সমান থাকবে। তখন সেটাকে আমরা কি বলতাম, তুল্যরোধ বলতাম, তুল্যরোধের কনসেপ্ট সেটা ছিল। তো এখানেও কাইন্ড অফ সেটা, যে আমি 2 এবং 8 কে সরিয়ে দিয়ে যদি আর লিখি তাহলে কি আমার সিস্টেমের কোনো সমস্যা হবে না। লব্ধির কনসেপ্টটা কিন্তু এটাই, ঠিক আছে? 2 এর 8 কে একসাথে যোগ করা আর 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 এর সমান আর কি। তবে এটা অবশ্যই তোমার ভেক্টর যোগ, স্কেলার যোগ না। 2 আর 8 যোগ 10 ওইটা না, ঠিক আছে? ওইটা তো স্কেলার, এটা তো ভেক্টর যোগ করতে হবে। ভেক্টর যোগ করে যে আমরা সূত্রগুলো পাইছি সেগুলো ইউজ করে করতে হবে। আচ্ছা, এরপর যে পোর্শন, যে আমরা আর পাইছি, তারপর হলো আর এবং 4 এর মধ্যে লব্ধি নিছি। আর 4 এর মধ্যে লব্ধি পাওয়া গেছে R2। এই আর 4 এর মধ্যে, এদের মধ্যে যে লব্ধি R2 পাইছি, এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে আমি 4 এবং R কে যদি সরিয়ে দিয়ে সেটা জায়গায় যদি এখানে জাস্ট R2 লিখে রেখে দিই, তাহলেও কি আমার সিস্টেমে কোনো সমস্যা হবে না, সিস্টেমের সবকিছু ঠিকঠাক থাকবে, সিস্টেমের সবকিছুর মান ঠিকঠাক থাকবে। তো তাহলে এখানে আমি R2 পেয়ে গেছি। তাহলে R2 যে এই অবধি পেলাম আমি, আমি কিন্তু এতক্ষণে 2, 8 এবং 4 এই তিনটাকে কিন্তু রিপ্লেস করে দিয়েছি R2 এর মাধ্যমে, স্টেপ বাই স্টেপ এতক্ষণ ধরে যে আগাচ্ছি। এখন কিন্তু আমার এই বাকি সবগুলা বাদ চলে গেছে, শুধুমাত্র কি আছে এই সবগুলার জায়গায়, এই তিনটার জায়গায় এখন R2 আছে শুধুমাত্র, আর আরেকটা কি আছে, 6 আছে। তো 6 নিউটন আর R2 বাকি এখন শুধুমাত্র আমাদের। তো 6 নিউটন এবং R2 নিয়েই তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখন তাহলে আমাদের কাজ কার কার, 6 নিউটন ও R2। তো তাহলে বেসিক্যালি দেখতেছো যে আমাদের কি এখানে তিনটা স্টেপ ছিল। সবার প্রথমে আমরা 2 এবং 8 নিয়ে ক্যালকুলেশন করছি, এরপর আর এবং 4 নিয়ে কাজ করছি, এখন 6 এবং R2 নিয়ে কাজ করতেছি। R2 এবং 6 নিয়ে যখন আমরা কাজ করবো তখন কি পাওয়া যাবে, লব্ধি পাওয়া যাবে এখানে, ঠিক আছে? সো এখানে পাওয়া যাবে, এখানে অনেকগুলা দাগ দিয়ে দিই, যেগুলো নরমালি লব্ধি হয় সেখানে আসলে আমরা অনেকগুলা তীর চিহ্ন দিই, একটা দিই না, ঠিক আছে? নরমাল ভেক্টর না, সেটাকে আমরা বললাম ধরো R3। সো এদের লব্ধি পাওয়া যাবে R3। তখন R3 বের করার নিয়ম টিয়ম তো আমরা মোটামুটি জানি। সো R3 বের করার ক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে, R3 আমরা জানি, সূত্র যেটা আছে তাই থাকবে এতক্ষণ ধরে যা যা করতেছি। R3 ইকুয়ালস টু হবে আমাদের রুট ওভার, আমরা যা যা ভ্যালু পেয়েছি, একটা হলো 6 আর একটা কি R2, R2 এর ভ্যালু কত, R2 ভ্যালু আমরা পেয়েছি 8.717। তো 8.717 স্কয়ার প্লাস হলো আমাদের এখানে 6 আছে আর একটা, তো 6 স্কয়ার। আর এখানে যেহেতু দশমিক আছে অবশ্যই কি আমাদের 2 ইন্টু ইউভি ইন্টু কস আলফা, যেটা সেখানে কিন্তু আমরা কি লিখতে পারবো না, ডট দিয়ে লিখতে পারবো না, আমাকে গুণ চিহ্নর মতো, ক্রস এর মতো করে লিখতে হবে গুণ চিহ্নটাকে। সো ক্রস 8.717 ইন্টু হলো 6 ইন্টু হবে কি কস আলফা। এখন কথা হলো এখানে আলফার জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আমরা অ্যাঙ্গেলটা বের করে নিই। এখন অ্যাঙ্গেলটা কার মাঝখানে, R2 এবং 6 এর মাঝখানে, R2 আর 6 এর মাঝখানে কি এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, আমরা কিন্তু এখানে 6 এবং 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি, এখানে একটা স্কয়ার ট্যাপ দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমরা জানি। আমরা 4 এবং 2 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু একটু আগে ক্যালকুলেশন বের করছিলাম, ঠিক আছে? যেটা কত হবে, 60 হবে। কিভাবে হবে, যে এতটুকু অংশ 2 এবং 8 এর মাঝখানে এতটুকু অংশ হলো 60, 8 এবং 6 এর মাঝখানে অ্যাঙ্গেল হলো 150, তাহলে যোগ করলে পাওয়া যায় এই পুরোটা কত, 210। তার সাথে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে 6 এবং 4 এর মাঝখানে, তাহলে এটা যোগ করলে কত হবে, 210 প্লাস 90 300। তাহলে এতটুকু 4 এবং 2 এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে কি সেটা টোটাল অ্যাঙ্গেল 360 হবে। এতক্ষণ অবধি 300 পেয়ে গেছি, তাহলে এখন লাস্ট অংশটুকু কত হবে, অবশ্যই 60 হবে। সো 4 এবং 2 এর মাঝখানে অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। তাহলে আমরা 6 এবং 4 এর মাঝখানে অ্যাঙ্গেল পাচ্ছি কত, 90 ডিগ্রি। 4 এবং 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাচ্ছি 60 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের লাগবে কিন্তু R2 এবং 6 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো সেটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা ওয়েট, আমরা এতক্ষণ অব্দি থিটার ভ্যালু জানি, তাই না? এই যে এতটুকু অংশ থিটার ভ্যালু জানি, আর থিটা 2 এর ভ্যালু জানি। আমি যদি এই 8 থেকে শুরু করে 6 এর মধ্যে মোট যে অ্যাঙ্গেলটা আছে, মোট অ্যাঙ্গেল কত, এই যে 8 থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এনে 6 অব্দি এই যে টোটাল অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা যদি আমি নেই, সেই পুরো অ্যাঙ্গেলটা থেকে, খুবই হিজিবিজি অবস্থায় আছে মাকড়সা জালের মতো, 8 এবং 6 এর মাঝখানে যে পুরো অ্যাঙ্গেলটা আছে, এই পুরো অ্যাঙ্গেলটাকে, এই পুরো অ্যাঙ্গেলটা থেকে যদি আমরা এই R2 থেকে 8 এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এতটুকু যদি বাদ দিতে পারি, ঠিক আছে?
এতটুকু যদি আমি বাদ দেই এই পুরো অ্যাঙ্গেলটা থেকে, তাহলে কিন্তু এতটুকু পাওয়া যাবে, তাই না? 6 এবং আর 2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাওয়া যাবে, যেটা আমরা চাচ্ছি। সো এটা পাওয়ার জন্য আমরা কি করা লাগবে? 6 এবং 8 এর মধ্যে এই পুরো অ্যাঙ্গেলটা থেকে R2 এবং 8 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটুকু সরাইতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে সেটা করি আমরা। এখন বলি যে এই পুরো অ্যাঙ্গেলটা কত? এই পুরো অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি এই পাশে কত? 150। পুরো অ্যাঙ্গেলটা এখানকার পুরা এই বিন্দুতে উৎপন্ন কোণ মোট হবে 360 ডিগ্রি। এখানে যদি 150 হয় তাহলে এতটুকু অংশে মাস্ট কত হবে? 210 হবে। ঠিক আছে? এতটুকু হলো 210, অথবা তুমি যোগ করে দেখতে পারো। এটা হলো 90, এতটুকু হলো একটু আগে দেখলাম 60, 90 যোগ 60 150, 150 আর এখানে কি লাস্টের 60। টোটাল যোগ করলে কত? 210। সো এই পুরোটা হলো 210। সেখান থেকে যদি আমি লাস্টের এই θ1 আর θ2 বা থিটা আর থিটা টু এই দুটা যদি বিয়োগ করতে পারি, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি? R2 থেকে 6 অব্দি এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। মানে এখন যে দুইটা নিয়ে কাজ করতেছি 6 নিউটন এবং R2 এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তো আমরা কি করব? 210 থেকে বিয়োগ করব। 210 থেকে 210 থেকে বিয়োগ করতেছি। কোনটা কোনটা বিয়োগ করব? থিটা বিয়োগ করব আর θ2 বিয়োগ করব। মাইনাস থিটা মাইনাস θ2। এখন আমরা θ2 দুইটার ভ্যালু একটাকে বের করছি। থিটার ভ্যালু হলো 10.89, θ2 এর ভ্যালু হলো কি 25.694। তাহলে সেটা যদি আমরা করি, আমাদের কত আসবে? 210 মাইনাস 10.89 মাইনাস আর 25.694। ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালু আসছে 173.416। তো সেটা আমরা লিখে ফেলি, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে আমাদের? 173.416। সো 173 পয়েন্ট, আচ্ছা 416 অনেক কিছু আছে, এত কিছু দরকার নেই আমাদের। 173.4 লেখাটাই মোটামুটি ইনাফ। ঠিক আছে? আর এই পুরো জিনিসটা কিন্তু আমার কি আছে? এই রুটের ভিতরে আছে, একদম কষ্ট শুরু করে পুরো জিনিসটা। সো ব্র্যাকেট দিয়ে দিলাম। সো পুরো জিনিসটা রুটের ভিতরে আছে। এখান থেকে আমরা দেখি যে ডাইরেক্ট আমাদের ফলাফল কত চলে আসে। আচ্ছা, তাহলে আমাদের ভ্যালু হলো 0.717 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8.717 ইন্টু 6 ইন্টু cos 173.4। আচ্ছা, এখন আমাদের ভ্যালু আসছে 2.84, 8417 আছে, এরপর আসলে দরকার নেই। 2.84 রাখাটাই ইনাফ, এত নিউটন পাওয়া যাচ্ছে। সো আমরা এই যে ভ্যালুটা দেখতেছি, এই ভ্যালুটাতে খেয়াল করো, এই ভ্যালুটা কিন্তু মোটামুটি আমাদের অনেক কম আসছে। এখন কথা হলো এত কম কিভাবে আসলো? আমরা যদি R2 খেয়াল করি, R2 এর ভ্যালু কত ছিল? R2 ছিল 8.717, আমি 8.7 বললাম, ঠিক আছে? 8.7। আরেকটা হলো কি 6 নিউটন। তাহলে এখানে সর্বোচ্চ মান কত হতে পারে? এই দুটো যোগ করলেই পাওয়া যায় 14.7 পাওয়া যাবে। সর্বনিম্ন মান কত হবে? এই দুটো বিয়োগ করলেই হয়ে যায়। 6 আর 8 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 2.7 পাওয়া যাবে। তাহলে আমার ভ্যালু অবশ্যই কি হবে? সর্বোচ্চ সর্বনিম্নর মাঝখানে হবে। 2.7 থেকে শুরু করে 14.7 এর মাঝখানে থাকবে। আমাদের কিন্তু 2.7 আর 14.7 এর মাঝখানেই আছে। কিন্তু হ্যাঁ, মানটা একদমই কমে গেছে। 2.7 হলো আমাদের সর্বনিম্ন ভ্যালু, কিন্তু তার থেকে জাস্ট অল্প একটু উপরে পাওয়া যাচ্ছে। কথা হলো কারণটা কি? এর কারণটা হলো আমরা যে এখানে ভ্যালুটা দেখতেছি, এখানে কিন্তু cos কিন্তু হলো 174। ঠিক আছে? cos 174 কিন্তু এটা কিন্তু নেগেটিভের দিকে ভ্যালু চলে যায়। ঠিক আছে? এটার ভ্যালু কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে বসিয়ে দেখো, তাহলে দেখবা, সরি 173, 173 যদি একই জিনিসই। যাই হোক, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসায় দেখবে এটার ভ্যালু কিন্তু খুবই কম হয়। এই যে আমি মাত্র ক্যালকুলেটরে বসায় দেখলাম যে -0.99। সো এই যে পোরশনটা আছে, এই পোরশনটা কিন্তু এই পুরা জিনিসটা যখন গুণ হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিয়োগের মতো রাশি হয়ে যাবে। সেই বিয়োগের রাশিটা কিন্তু এই যে ভ্যালুগুলো আছে, এইটার 6 যে স্কয়ার, সেখান থেকে মানগুলো অনেক ছোট করে ফেলতে এটা বিয়োগ হয়েছে। তখন দেখা যাবে পুরো জিনিসটা অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে? বেসিক্যালি হলো অ্যাঙ্গেলের কারণে এই ভ্যালুটা অনেক বেশি কমে আসছে। কসের অ্যাঙ্গেল যত বেশি হয়, মানে বেশি হওয়া, হ্যাঁ, যত বেশি হয় ততই দেখা যায় হলো তোমার ভ্যালুগুলা কমতে থাকে। ঠিক আছে? মানে যদি তুমি কসের ভ্যালুগুলা দেখো সেখানে, তো সেই অনুসারে বেসিক্যালি কমে গেছে। আচ্ছা, আমি যেখানে চিত্র আঁকছি এখানে দেখলে কিন্তু খুবই কম মনে হচ্ছে, তাই না? এখানে অ্যাঙ্গেল দেখে আমার, যদি খালি চোখে বলি, আমার এখানে 120 এর মতো মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি কত আসছে? 173, অনেক বেশি আসছে কিন্তু। সো এটা যেটা হলো যে আমি অবশ্যই পারফেক্টলি আঁকি নাই, আমি জাস্ট হলো মাঝখানে যে জায়গাটায় ফাঁকা জায়গা পাওয়া গেছে সেখানে আঁকছি বোঝার সুবিধার্থে। তো সেই অনুসারে আঁকলে অবশ্যই তোমার অ্যাকুরেট হবে না। তবে তোমার পরীক্ষার খাতায় অবশ্যই তোমাকে একদম অ্যাকুরেটলি আঁকা দরকার নাই। তোমাকে অ্যাঙ্গেল, এই যে এটা যে আমি এটা দিয়ে দিছি, এটা কিন্তু অবশ্যই 10 ডিগ্রি হয় নাই। ঠিক আছে? বাট তোমার অ্যাকুরেটলি স্কেল অনুসারে আঁকা দরকার নেই। ঠিক আছে? জাস্ট ওর এখানে মাঝখান দিয়ে চলে যাচ্ছে আর এখানে কোনো একটা থিটা পাওয়া যাবে, এটা লিখলে ইনাফ। কোনো সমস্যা নাই এগুলাতে।
তো তাহলে আমরা এখানে R3 পেয়ে গেছি, মানে আলটিমেট লব্ধি যেটা, আমার কিন্তু এখন সবগুলা নিয়েই কাজ করা হয়ে গেছে, 2 8 4 6 সবগুলা নিয়ে কাজ শেষ। এখন আমরা আলটিমেট R3 পেয়ে গেছি। বাট আমার কি চাইছে, লব্ধির মানও দিক চাইছে, সো শুধুমাত্র মান বের করলে ইনাফ না, এখনই উৎসাহিত হয়ে লাভ নেই, আমাদের এখনো দিকও লাগবে। সো দিক যদি আমরা বের করি, দিক কিরকম হবে, আমরা যদি দিক বের করি এখন কি হবে, আমার θ3 বলতে পারি। এখন কিন্তু আমরা আলটিমেট দিক বের করতেছি, ঠিক আছে, একদম লাস্টের দিক কিন্তু ইচ্ছা মতো বের করা উচিত না, ঠিক আছে। কেমন দিকগুলো বের করা উচিত, আমরা বলছিলামই আগের ক্লাসেও বলছিলাম যে আমাদের যেই ভ্যালুগুলা প্রশ্নে দেওয়া আছে, এই যে আমরা R2 বের করছি, আর বের করছি, এগুলো কিন্তু আমরা নিজেরা বের করছি লব্ধি, এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না। প্রশ্নে কি কি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল 2 নিউটন, 8 নিউটন, 4 নিউটন, 6 নিউটন, এই ভেক্টরগুলো প্রশ্নে দেওয়া ছিল। তো আমরা যখন এই যে আলটিমেট লব্ধিটা যখন দিক উল্লেখ করব, যে অমুক জিনিসের সাথে সে এত ডিগ্রি কোণ করে আছে, এই অমুক জিনিসটা কিন্তু ইচ্ছামতো হতে পারবে না, সেই অমুক জিনিসটা কিন্তু অবশ্যই প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকা যেগুলো, সেগুলোর মধ্যেই হইতে হবে। সো আমাদের যে অ্যাঙ্গেলটা দেখাবো, সেই অ্যাঙ্গেলটা মাস্ট 4 2 8 6 এদের মধ্যে যে কোনো একটার সাথে অ্যাঙ্গেল হইতে হবে, ঠিক আছে। সো এখন তাহলে আমি অ্যাঙ্গেল কার সাথে দেখাইতে পারি, আমি অ্যাঙ্গেল এখানে R2 যেহেতু বের করেছি, R2 বের করেছি কাকে কাকে ইউজ করে, 6 কে ইউজ করে এবং R2 কে ইউজ করে, তার মানে 6 নিউটন এবং এখানকার R2, এই দুইটাকে ইউজ করে কিন্তু আমি R3 বের করছি। সো R3 যেহেতু বের করছি, R3 যদি আমি অ্যাঙ্গেল বের করি, আমরা যে সরাসরি সূত্রটা জানি, সেই সূত্র অনুসারে যদি বসাই, তাহলে কিন্তু সরাসরি পাওয়া যাবে, হয়তো 6 এর সাথে পাওয়া যাবে অ্যাঙ্গেলটা, অথবা R2 এর সাথে পাওয়া যাবে, যে কোনো একটা করতে পারবো আমাদের ইচ্ছা অনুসারে। এখন কথা হলো তুমি কোনটা করবা। আমি প্রেফার করি যে তুমি সরাসরি 6 নিউটনের সাথে করে ফেলো, তাহলে তোমার সরাসরি ম্যাথ শেষ। তুমি সরাসরি বলে দিতে পারবা যে 6 নিউটনের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে আমাদের, তাহলে দিক উল্লেখ করে আমাদের শেষ, ম্যাথ শেষ। বাট যদি তুমি R2 এর সাথে বের করো, এমন না যে হবে না, তবে সেটা তুমি আনসার হিসেবে রাখতে পারবা না। তোমার R2 এর সাথে বের করার পর তার সাথে হয়তো তুমি এই R2 থেকে R8 অব্দি যে অ্যাঙ্গেলটা আছে, সেটা ধরো তুমি যোগ করে দিলা, তাহলে যোগ করে দিলে তুমি টোটাল এই পুরোটা যোগ করে কি তুমি R3 এবং 8 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা তুমি বের করে নিতে পারছো। তখন তুমি বলে দিবা যে R3 যেই ভেক্টরটা আছে, যে লব্ধিটা পাওয়া গেছে, সেই লব্ধিটা 8 নিউটনের সাথে অত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এই পুরো জিনিসটা যোগ করার পর, ঠিক আছে, যে যোগফল পাওয়া যাবে এত ডিগ্রি অ্যাঙ্গেলে 8 নিউটনের সাথে ছিল, সেটা তোমার আনসার হবে। বাট তুমি যে সরাসরি R2 এর সাথে যে অ্যাঙ্গেলটা বের করছো, সেটাকে তুমি সরাসরি আনসার বলতে পারবা না, ঠিক আছে। আর অনেকভাবে করতে পারো, যে তুমি R3 এবং R2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করলা, তারপর হলো তুমি 4 নিউটন আর R2 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটা তুমি তার থেকে বিয়োগ করো, তাহলে তুমি R3 এবং 4 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা পাবা, ঠিক আছে। মানে এই পুরোটা থেকে 4 এবং R2 এরটা বিয়োগ করো, তাহলে তুমি কি R3 এবং 4 এরটা পাচ্ছ। তো সেটা দেখাইলেও হবে, বাট এত কিছু দরকার কি, আমরা এক লাইনে যদি করে ফেলতে পারি। তো R3 যেহেতু 6 এবং R2 এর লব্ধি, তাহলে আমরা যখন অ্যাঙ্গেল বের করবো, হয়তো 6 এর সাথে বের করা যাবে সরাসরি, না হলে R2 এর সাথে বের করা যাবে সরাসরি। সো আমরা কি করব, 6 এর সাথে বের করে ফেলি সরাসরি, তাহলে আমাদের একদমই শেষ। সো 3 ইকুয়ালস টু কি হবে, আমাদের সূত্র আমরা জানি যে প্রথমে কি হয়, এখানে tan ইনভার্স হয়, আর tan ইনভার্সের ভিতরে আমরা কি জানি, আমরা যার সাথে বের করব সে কি থাকবে, নিচে হরে, এখানে বাম সাইডে চিপায় থাকবে। সো এখানে তাহলে আমরা কার সাথে বের করতেছি, 6 এর সাথে বের করতেছি, ঠিক আছে। তাহলে 6 কোথায় থাকবে, এখানে হরে নিচে, এখানে বামে নিচে ছোট করে থাকবে। তো আমরা কার কার লব্ধি বের করতেছি, 6 এবং R2 এর লব্ধি বের করতেছি। 6 একবার ইউজ করা শেষ, এখন কিন্তু আর 6 ইউজ করা যাবে না, এখন সব জায়গায় কি ইউজ করতে হবে, R2 টা ইউজ করতে হবে। এখন R2 এর ভ্যালু আমরা জানি, ঠিক আছে, 8.717, তাহলে 8.717 এটাই সব জায়গায় ইউজ করতে হবে। তো 8.717, 8.717 উপরে কি হবে, সাইন হবে, আর একই জিনিসটা কোথায় হবে, নিচেও লিখতে হবে, আমরা জানি 6 এর সাথে প্লাস দিয়ে লিখতে হবে। সো 8.717 নিচে কি হবে, নিচে হবে cos। আচ্ছা, উপরে যে সাইন হয়েছে, এই সাইনের সাথে কিন্তু এখানে আলফা থাকবে, তাই না। এখন কোন আলফা থাকবে, এখানে কোন আলফা থাকবে, এখানে আমরা আলফা দেখতে পারতেছি যে আলফা আমরা আগেই বের করে নিয়ে আসছি 173.4, সো আবার বের করার কোনো দরকার নেই, যা পাইছি সেটাই জাস্ট বসা দেবো, 173.4 নিচেও 173.4, দেখার জায়গা নেই। আচ্ছা, 173.4, সো 173.4 বসানোর পর এই যে পুরো জিনিসটা পেয়েছি, এটা জাস্ট ডাইরেক্ট সরাসরি আনসার বের করে নিয়ে আসবো। তো সরাসরি যদি আনসার বের করে নিয়ে আসি, তাহলে আমাদের হচ্ছে, আচ্ছা, তো আমাদের সরাসরি ভ্যালু পাচ্ছি আমরা, ওরে ক্যালকুলেট করতে সময় লাগতেছে। আচ্ছা, সরাসরি আমরা আনসারে পেলাম মাইনাস আসলো কেন, ওয়েট,
আচ্ছা, বুঝেছি কেন হয়েছে। এটা যেহেতু 2 8 কিছু একটা হয়েছে। হুম, আর টু আমরা পেয়েছিলাম 8.717, তারপর 6 নিউটন আছে, টেমগুলো যদি আমরা ডিভাইড করি 8-এর দিকে হওয়ার কথা, তো এটা একটু এদিকে যাবে। হুম, একটু ওয়েট, এখানে একটু সমস্যা আছে। যেহেতু ভিতরের যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা নেগেটিভ পাওয়া যাচ্ছে, তো সে অনুসারে করতে হবে আসলে। উপরেরটা পজিটিভ, সো ওকে। তারপর 6 + 8.717 cos 173.4। আচ্ছা, নিচেরটা মাইনাস পাওয়া যাচ্ছে, প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে আমাদের এখানে আনসার হবে আহ এখানে আমাদের অ্যাঙ্গেল ছিল 90 প্লাস, এটা এতটুকু তো জানি না আমরা, এখানে -20 পাওয়া যাচ্ছে। -20 মানে এখানে আহ, এখানে আমাদের অ্যাঙ্গেল যদি আমি 90 প্লাস, এখানে সামথিং পাওয়া যাবে 30 13, 90 + 30 120। যদি আমি এখানে tan 120 প্লাস 20.644, tan সেকেন্ড কোয়াড্রেন্ট তো পজিটিভ, থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। tan 153, হ্যাঁ ঠিক আছে। So আমাদের এখানে এখানে যেটা হলো অ্যাঙ্গেলের থার্ড কোয়াড্রেন্ট, তো মানে থার্ড অথবা ফোর্থ যে কোয়াড্রেন্টই হোক, বেসিক্যালি হলো থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টে মোস্ট প্রবাবলি থাকবে, মানে চতুর্থ চতুর্ভাগে থাকবে এই ভ্যালুটা। তো এখানে যেটা হয়েছে, ভিতরের মানটা যেহেতু নেগেটিভ, সেই নেগেটিভ মান হওয়ার কারণে যেটা হয়েছে যে এটার ভ্যালুটা ভিতরে আমি ক্যালকুলেট যখন দেখালাম -20 দেখাচ্ছে। ঠিক আছে, সো -20 কিভাবে আসে সেটার জন্য আসলে ত্রিকোণমিতিক অনেক জিনিস জানা লাগবে। তোমরা তো সামনে ত্রিকোণমিতিও পড়বা, তখন সবকিছু মিলে যখন পড়বা, এখানে কয়েকটা জিনিস আছে সেগুলো সব মিলে, তাহলে তুমি যদি চেক করো এখানে tan -20 ডিগ্রি বসাইলে যে ভ্যালুটা আসতেছিল, মানে এই ভ্যালুটা, ঠিক আছে। ট্যান ইনভার্স বলতে মিন করে যে ট্যান কতর জন্য এই ভ্যালুটা পাওয়া যাবে। সো ট্যান 20-এর জন্য হলো, সরি, ট্যান -20-এর জন্য হলো এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। সো ট্যান -20-এর জন্য পাওয়া যাচ্ছে। আবার আমি চেক করলাম যে ট্যান এই 173 থেকে যদি -20 যেটা আসতেছে, -20 যদি করি তাহলে 153 আসে, সেটা করলেও আমার একই ভ্যালু আসে। সো অ্যাকচুয়ালি সেটাই আমাদের আনসার হবে। সো আমার তাহলে এখানে আনসার হবে ভিতরে ট্যান 173
153। ঠিক আছে, এত ডিগ্রি এটা হবে আমাদের আনসার। এটা আসলে অ্যাকুরেট না, একটু এদিক সেদিক হবে, কারণ আমি 173.4 থেকে আমাদের 20.64 বিয়োগ করা লাগবে। So আমাদের চলে আসবে 152.8 এমন আসবে। সো এটাকে প্রায় লিখে দিলেই হবে, সমস্যা নেই। সো 10 - 20 যে ভ্যালু দিবে, 153 একই ভ্যালু দিবে। সো সেজন্য হলো যে আমাদের অ্যাকচুয়ালি এটা আনসার হবে। ঠিক আছে, আমি যেহেতু এই 6 নিউটনের সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছি, -20 বলতে আসলে 6 নিউটনের সাথে -20 বলতে আসলে কিছুই মিন করে না। ঠিক আছে, -20 মানে হলো একদম আমি যে মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরতেছি সেই মধ্যবর্তী অ্যাঙ্গেলের বাইরে কিছু। ঠিক আছে, যেটা আসলে পসিবল না, আমাদের লব্ধি অবশ্যই মধ্যবর্তী অ্যাঙ্গেলের ভিতরেই থাকবে, এর বাইরে যাওয়া পসিবল না। তো এখানে মাইনাস বলতে আসলে যেটা হয় যে ভ্যালুগুলোর জন্য আসে। ঠিক আছে, যেমন হলো যে sin 45 এর মান কত? sin 45 এর মান হলো আমাদের 1/√2। আবার sin 135 এর ভ্যালু কিন্তু 1/√2। ঠিক আছে, সো দুইটা জিনিসের ভ্যালু কিন্তু একই। সো এগুলা যেটা হলো যে তোমার বিভিন্ন চতুর্ভাগের জন্য এরকম ইয়াগুলার কারণে একটু এদিক সেদিক চলে আসে। সো এই জন্য ক্যালকুলেটরের মাঝে মধ্যে তোমাকে যে আনসার দিচ্ছে সেটা হয়তো তোমার কাঙ্ক্ষিত আনসারের সমান নাও হতে পারে। তো এগুলো আসলে ত্রিকোণমিতি অধ্যায়ে যে পড়বা তখন পড়ার সময় আস্তে আস্তে বুঝবা। যাই হোক, সো আমরা যদি এখানে বসাই ভিতরে ভ্যালুগুলা, ভিতরের নেগেটিভ আসে, সেই নেগেটিভের জন্য আলটিমেটলি ক্যালকুলেশন করে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, যেটা হলো তোমার ত্রিকোণমিতি অধ্যায়ে যায় যে একটু এদিক সেদিক শিখবা। আর অনেক কিছু তোমাকে অভিজ্ঞতার সাথে সাথে শিখতে হবে, সেগুলো সবগুলো মিলে তাহলে বুঝতে পারবে যেখানে 153 হবে। ঠিক আছে, সো এটাই তাহলে আমাদের আনসার। সো আমাদের মোটামুটি এই অবধি শেষ, এই ম্যাথটা শেষ। সো এই ম্যাথটা একটু রিভাইজ করে নিবা সবাই। এটা কি বলে, স্কুল কলেজে অনেক আসে, মানে কলেজে অনেক আসে, বোর্ডে রিসেন্ট ইয়ার গুলোতে এরকম প্রশ্ন আর কম আসে তুলনামূলক, কারণ আরো অনেক টপিক আছে, এই অধ্যায় ইম্পর্টেন্ট আরো অনেক টপিক আছে। সো এটা আসলে আসে না, এটাতে যেটা হলো জাস্ট ক্যালকুলেশন বেশি, জাস্ট অ্যাঙ্গেল গুলাতে একটু সমস্যা হইতে পারে, যেমন যে লাস্টের যেমন এটাতে যেমন বললাম যে ক্যালকুলেটর কিন্তু ভুল আসছে, কারণ ওই যে চতুর্ভুজ জিনিসটা তো ক্যালকুলেটর বুঝবে না, কারণ ওই যে sin 45 ডিগ্রি যে ভ্যালু, sin 135 ডিগ্রিও কিন্তু একই ভ্যালু। সো ক্যালকুলেটর তো বুঝবে না তুমি আসলে কোনটা চাইতেছো, 45 ডিগ্রি চাইতেছো নাকি 135 ডিগ্রি চাইতেছো। সো এই জন্য হলো তখন আমাদের নিজে থেকে একটু বুদ্ধি খাটাইতে হয় যে আমার এখানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কি রকমের হবে, সেগুলো ভেবে টেবে করতে হয় ত্রিকোণমিতিক বুদ্ধি দিয়ে। সো তো এর জন্য হলো যে এখান থেকে যদি আসে নর্মালি কলেজে আসে। ঠিক আছে, কলেজের স্পেশালি প্রথম দিকের ম্যাথ গুলাতে, প্রথম দিকে যখন তোমার পরীক্ষাগুলো হবে তখনকার দিকে এরকম ম্যাথ বেশি দেয়। পরের দিকে দেখবা যে এই অধ্যায়ে আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, সেগুলোর সাপেক্ষে আসলে এটা অত বেশি ইম্পর্টেন্ট না। সো এই জন্য দেখা যায় পরে আর এটা থেকে আসে না, আর অনেক ম্যাথ আছে সেগুলো থেকে আসে। আচ্ছা, সো এটা গেল। এরপর আজকে একটা ইম্পর্টেন্ট টপিক দেখবো আমরা, যে ভেক্টরের বিভাজন। ভেক্টর রূপাংশের কথা সম্ভবত আমি আগেও বলেছি যে কাইন্ড অফ লব্ধির মতো এই জিনিস, যে আমার ধরো কোনো একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা বলতে আসলে কি মিন করা হয়, যে এই পয়েন্টটা থেকে শুরু করে, এটা কি পাদবিন্দু, এটা হলো কি শীর্ষবিন্দু, এটা আসলে কি মিন করতেছে ভেক্টরটা, যে এই বিন্দু থেকে এই বিন্দুতে চলন ঘটছে। এখন কোন দিশে চলন ঘটছে, কোন একটা ভেক্টরে চলন ঘটছে, সেই ভেক্টরটা সরণ ভেক্টর হতে পারে, বল ভেক্টর হতে পারে, বেগ ভেক্টর হতে পারে, মানে যে কোনো ভেক্টরই হতে পারে। সো যে ভেক্টরই বলা হোক না কেন, বেসিক্যালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সেই ভেক্টরটার পরিবর্তন ঘটেছে। এখন এই যে পরিবর্তন, আমরা এই পরিবর্তনটা কিন্তু আরো অনেকভাবে করতে পারতাম, আমরা জানি তাই না? যেমন হলো ধরো আমি প্রথমে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পরিবর্তন করলাম, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পরিবর্তন করলাম। ঠিক আছে, সমস্যা করতেছে আবার। এই বিন্দু থেকে এই বিন্দুতে মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে প্রথমে গেলাম, এটা একটা পরিবর্তন করলাম। আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছে, একটু অফ করে অন করা লাগবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে, মানে কি নিম্ন বিন্দু বা পাদবিন্দু থেকে এই শীর্ষ বিন্দুতে যাওয়া হয়েছে, সেটা সরণ হতে পারে, বল হতে পারে, বেগ হতে পারে, মানে যে কোনো ভেক্টরই হতে পারে। এখন এখান থেকে এখানে যাওয়া, আর আমি যদি একটু ভেঙে চুরে যাই, যেমন আমি ধরো এই পয়েন্টটা থেকে প্রথমে এই পয়েন্টে গেলাম, তারপর এই পয়েন্টটা থেকে এখানে গেলাম, এই দুটা কিন্তু কি একই কথা। তার মানে আমি যদি এই পথে যাই, যে প্রথমে এখান থেকে এই পয়েন্টে গেলাম, তারপর এই পয়েন্ট থেকে এখানে গেলাম, তাহলে কিন্তু এখান থেকে এখানে যাওয়ার মধ্যে কি সমান পরিমাণ জিনিস হয়েছে, কারণ আমার প্রথম যে বিন্দু থেকে শুরু করা হয়েছে এবং শেষে যে বিন্দুতে এসে শেষ করা হয়েছে, দুইটা বিন্দু কিন্তু সেম বিন্দু। আমি এই পথে যাই অথবা বলে এইভাবে ঘুরে যাই, দুই ক্ষেত্রে কিন্তু সেম জিনিসই হয়েছে। সো আমি ধরো এই পথে না গিয়ে হয়তো আমি আরো কয়েকটা ভেঙে ভেঙে যেতে পারতাম, আমি প্রথমে এইভাবে গেলাম, তারপর এইভাবে গেলাম, তারপর এইভাবে গেলাম, তারপর এইভাবে গেলাম, তারপর এইভাবে গেলাম। তার মানে আমি এই সরাসরি পথে না গিয়ে এভাবে অনেকগুলা ভেঙে ভেঙে পথে গিয়েছি, কিন্তু আমার আলটিমেট কি হয়েছে, আমি কিন্তু যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছি এবং যে বিন্দু যাত্রা শুরু শেষ করেছি, দুইটা কিন্তু সেম বিন্দু। শুধুমাত্র সরণের ক্ষেত্রে না, কিন্তু বেগের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে বা যে কোনো ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সত্য। বাট তুমি সরণ দিয়ে হলো সহজে বুঝতে পারো আর কি, সহজে মনে রাখা যায়।
সো এখান থেকে শুরু করে তুমি যে ভেঙে ভেঙে পথে গিয়েছো, এই প্রত্যেকটা ভেঙে যাওয়া পথকে বলা হয় উপাংশ। ঠিক আছে, কার উপাংশ? আমাদের যে মেইন সরণ, সরণের সংখ্যা কি ছিল, যে একদম প্রথম বিন্দু থেকে লাস্ট বিন্দু যে মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্ব বা সরলরেখিক যে দূরত্ব, এই দূরত্বটা, এটার উপাংশগুলা হলো এটা, এটা, মানে যতগুলো আছে এই প্রত্যেকটা কি হবে, এই মেইন যে জিনিসটা, মেইন যে সরণ, প্রথম বিন্দু আর শেষ বিন্দুর যে মেইন সরণটা, সেই সরণটার কি হবে, এই সবাই উপাংশ হবে। মানে কি উপাংশ মানে হলো উপ অংশ। ঠিক আছে, যে এটা আসলে এই পুরা মেইন জিনিসটার একটা অংশ। যে তুমি যদি এখান থেকে এখানে যাও, তাহলে আসলে তুমি তোমার মেইন উদ্দেশ্যে পৌঁছাওনি, তবে তার কিছুটা অংশ তুমি পৌঁছেছ। ঠিক আছে, সো তাহলে এইগুলো সবগুলো হলো আমাদের উপাংশ। এখন এই উপাংশের কনসেপ্টটা আমাদের কাজে লাগে খুব বেশি। উপাংশ আসলে কি মিন করে, আমরা আসলে মেইন পথে না যে আমরা কয়েকটা ভেঙে ভেঙে পথে যেতে পারি, তাই না? মানে মেইন যে ভেক্টরটা দেওয়া আছে আমার, ধরো এটা হলো আমাদের মেইন ভেক্টর, এই মেইন ভেক্টরটাকে আমি কয়েকটা অংশে ভাগ করেছি, তাই তো? মানে ভেঙে ভেঙে যাওয়া মানে কি, মেইন ভেক্টরটাকে আমি কয়েকটা পথে ভেঙে নিয়েছি। তো এই যে পথগুলোকে ভেঙে নিয়েছি, এটাকে আমরা বলি ভেক্টরের বিভাজন। আমাদের যে মেইন ভেক্টরটা দেওয়া ছিল, তাকে আমরা কি করেছি, কয়েকটা ভিন্ন ভিন্ন ভেক্টরে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তো সেটা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা হতে পারে। এখন আমরা ইচ্ছা মতো এতগুলো নিচ্ছি না, আমরা জাস্ট দুইটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, যে আমার যদি দুইটা জিনিস দেওয়া থাকে তাহলে কি হবে, ইহা কি মুছা যাবে, ও যাবে। আচ্ছা, সো আমরা ধরে নিচ্ছি যে আমার জাস্ট সিম্পল দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর হলো ও বি ভেক্টর, আর একটা হলো ও সি ভেক্টর। সো ও বি ভেক্টর যেটাকে, এটাকে ধরো আমি স্মল এ দ্বারা প্রকাশ করে ফেললাম। ঠিক আছে, আর ও সি যেটা, সেটাকে আমি স্মল বি দ্বারা প্রকাশ করলাম। সো তাহলে আমরা ওসি ভেক্টর পাচ্ছি আর ওবি ভেক্টর পাচ্ছি। আমরা জানি একটা ভেক্টরকে এদিক সেদিক নাড়াচাড়া করানো যায়, সেই জিনিসটাও আমাদের এখানে কাজে লাগবে। কিভাবে নাড়াচাড়া করানো যায়, আমরা জানি কি আমাদের এই যে ভেক্টরটাকে টেনে নিয়ে আমরা এখানে চলে বসাইতে পারবো। ঠিক আছে, সেটা করেও কোনো সমস্যা হবে না। এখন যদি আমার এই অবস্থায় থাকে, তাহলে আমি কি করি, এটার মতো একটা জমজ আর একটা এখানে এঁকে ফেলি, আমার কাজে লাগবে সেটা। সো এঁকে ফেললাম একটা এখানে। এমন হলো কেন? ও, ভুল জিনিস কাজ করতেছে। আচ্ছা, হুম। সো মনে করি এটা এটা আসলে একজন একজনের জমজ। সো একটু ঘোরানো যাবে কি? আচ্ছা, যাবে। সো তাহলে এটাকে ধর আমি অন্য একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা হলো আমার এ পয়েন্ট। ঠিক আছে, সো এটা যদি আমার বি হয়ে থাকে, এটাও কিন্তু আমাদের বি। ঠিক আছে, সো এটাও হলো আমাদের বি ভেক্টর। এটা আঁকার উদ্দেশ্য হলো, আমরা জানি আমাদের লব্ধি অনেকভাবে নেওয়া যায়, তাই না? যে আমাদের ধরো এভাবে একটা ভেক্টর দেওয়া আছে, আমি আরেকটা ভেক্টর কি করলাম, এইভাবে আঁকলাম। তার মানে দুইটা ভেক্টরেরই পাদবিন্দু একই জায়গায় রাখলাম। তাহলে এখন এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা রাখতে পারবো। লব্ধি আঁকার উদ্দেশ্য এখন কিভাবে আঁকা যাবে, আমরা জানি কি, যদি দুইটার পাদবিন্দু একই জায়গায় হয়, তখন এদের মাঝখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের যে কোনো এক জায়গাতেই কি হবে, আমার লব্ধিটা হবে। এবং সেটা কিন্তু ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় হবে না, এটা এটা ইচ্ছা মতো এভাবে কিন্তু আঁকা যাবে না। কোন দিকে আঁকতে হবে, এই যে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদেরকে যদি আমি একটা সামান্তরিকের দুইটা বাহু কল্পনা করে নিই, তাহলে যে সামান্তরিকটা আঁকা যাবে, সেই সামান্তরিকের যে কর্ণ পাওয়া যাবে, সেই কর্ণ বরাবরই কি হবে, আমাদের লব্ধিটা হবে। তার মানে এই লব্ধিটা এরকম হবে। ভুল লাগছি, লব্ধিটা কি হবে, যে এরকম হবে। এটা হবে কি আমাদের লব্ধি। ঠিক আছে, সো এটা কখন হবে, যদি আমি দুইটা ভেক্টরকে তাদের একদম পাদবিন্দুতে, দুইটার পাদবিন্দুতে এক্সট্রা একটার সাথে যুক্ত করে রাখি, তখন হলো আমাদের লব্ধিটা এরকম হবে। কিন্তু যদি আমরা জানি কি ভেক্টরকে সামনে পিছনে নেওয়া যায়, তখন যদি আমি এভাবে আঁকি, তার মানে এই যে ভেক্টরটা ধরো, এই সেকেন্ড ভেক্টরটা ধরো আমি এখানে না এঁকে এ পাশে আঁকলাম, তাহলে আমার আঁকার ধরনটা কিরকম খেয়াল করে। আমার আঁকার ধরন হলো, এখন আগে ধরন ছিল দুইটার পাদবিন্দু একই জায়গাতে, এখন আমার ধরন কি, এখন আমার ধরন হলো একটার শীর্ষবিন্দুতে আরেকটার পাদবিন্দু। এইভাবে যদি যখন আঁকবো, তখন আমাদের, যখন আমরা লব্ধি অঙ্কন করার চেষ্টা করবো যে এই দুইটা ভেক্টরের লব্ধি কোনটা, এই দুইটা ভেক্টরের লব্ধি কি হবে, একদম প্রথমটার পাদবিন্দু এবং সেকেন্ডটার শীর্ষবিন্দু অব্দি যে রেখাটা টানা যায়, তার মানে এটা হবে তখন আমার কি, আবার আকার ভুল, তার মানে এই যে এটার পাদবিন্দু থেকে শুরু করে এটার যে শীর্ষবিন্দু অব্দি যেটা আঁকা যাবে, এটা হবে কি আমাদের লব্ধি ভেক্টরটা। খেয়াল করে, আমার এই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে এখানে থেকে এখানে নিয়ে আসছি, বাট আমার লব্ধি কিন্তু প্রায় সিমিলার আসে, জাস্ট আমার একটু আঁকা ভুলের কারণে জাস্ট একটু আলাদা, বাট এটা এটা কিন্তু কি একই রকম না। ইভেন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এভরিথিংও কি একই আসবে। ঠিক আছে, তার মানে আসলে তুমি এইভাবে দুইটার পাদবিন্দু একই জায়গাতে রেখে করো, অথবা একটা শীর্ষবিন্দুতে একটা পাদবিন্দু রেখে তারপর তুমি লব্ধি আঁকো, উভয় ক্ষেত্রে কি আসবে, আমাদের একই লব্ধিটাই পাওয়া যাবে। লব্ধিতে কোনো সমস্যা হবে না, তোমার দুইটা পদ্ধতি তাহলে ইউজ করা যাবে। আচ্ছা, সো এই গেল কথাবার্তা। এখন তাহলে আমরা আমাদের মেইন জায়গাতে ফিরে আসি, যে আমরা এখন কি করব, উপাংশগুলা বের করব। সো আমরা কি করতেছি, আমাদের এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটার আমরা যদি আমরা যদি এদের লব্ধি অঙ্কন করি, আমরা জানি লব্ধি কি হবে, এই দুইটার পাদবিন্দু এখানে না, দুইটা ভেক্টরটা বি ভেক্টর আর এ ভেক্টর দুইটারই পাদবিন্দু এখানে, তাহলে এদের লব্ধিটা কোথায় হবে, এই বরাবর হবে, তাই না? এটা এদের লব্ধি হবে।
যদি আমরা এইভাবে ভাবি যে দুইটা প্রাদবিন্দু, অথবা আমি যদি এটাকে এখান থেকে টেনে নিয়ে এখানে আনি, যেটা করছি মাত্র, যে বি ভেক্টরকে এখানে আনছি, বি ভেক্টরটাকে নিয়ে এনে তাহলে কি করছি, যে নিচে যে এ ভেক্টর তার যে শীর্ষবিন্দু তার সাথে বি ভেক্টরটার পাদবিন্দু কি করছি, যুক্ত করেছি। তো একটা শীর্ষবিন্দুর সাথে একটা পাদবিন্দু যুক্ত করলে কি হয়, আমরা এদের লব দিয়ে আবার অঙ্কন করতে পারি। কিন্তু এভাবে কি, এখন অন্যভাবে আঁকতে হবে। এখন কিভাবে আঁকতে হবে, প্রথম যেটা দেওয়া আছে এই ভেক্টর তার যেই পাদবিন্দু সেখান থেকে শুরু করে দ্বিতীয় যে ভেক্টরটা তার কি শীর্ষবিন্দু অব্দি আঁকতে হবে, তাহলে সেটা কি পাওয়া যাবে, লব্ধি পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমাদের লব্ধি হবে। তার মানে আগে কিন্তু এটাই আঁকছিল। ঠিক আছে, তো আসলে উভয় ক্ষেত্রে আমরা কি পেয়েছি, একই লব্ধি পেয়েছি। তো দুইটাই একা যাবে, তোমার দুইটা কনসেপ্ট ইউজ করে একা যাবে, কোনো কোথাও 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 কোনো সমস্যা নাই। তো আঁকলাম আমি। আচ্ছা, তো তাহলে আমরা আসলে এটা যে মেইন লব্ধিটা আমার, এটাকে যদি ধরো আমি আর ভেক্টর বলে থাকি, ঠিক আছে, ক্যাপিটাল আর ভেক্টর। এই যে ক্যাপিটাল আর ভেক্টর, এইটাকে আসলে কিভাবে পাওয়া গেছে, এই যে নিচের এই ভেক্টরটা আর নিচের যে বি ভেক্টরটা, এদেরকে লব্ধি করলে এই আর ভেক্টরটা পাওয়া গেছে, তাই না? আমি উল্টাভাবে আবার আগের মতো কথাই বলতে পারি, যে তাহলে উল্টাভাবে বলা যায় এই আর ভেক্টরকে ভাঙলে এই স্মল এ ভেক্টর আর স্মল বি ভেক্টর পাওয়া যাবে, তাই না? এ আর বি ভেক্টরকে মিলিয়ে এই আর ভেক্টর পাওয়া গেছে। তার মানে এ আর ভেক্টর যদি আমি ভাঙি তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর পাওয়া যাবে। তার মানে এ আর বি কিন্তু আসলে কি আর ভেক্টরটার উপাংশ। অথবা আগের কনসেপ্ট থেকে যদি ভাবো যে আর ভেক্টরটা আসলে কি, ও থেকে শুরু করে এ তে গিয়ে থামছে। ঠিক আছে, ও থেকে এর শর্টেস্ট দূরত্ব বা সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব, যেটাকে আমরা সরণ বলি। এই পথে না গিয়ে আমরা কিভাবে যেতে পারতাম, এই পথে যেতে পারতাম, যে ও থেকে বি তে গেলাম, বি থেকে এ তে গেলাম। তার মানে আসলে কি, ও এই যে ভেক্টরটা, সেই ভেক্টরটার আমরা দুটো উপাংশ পাচ্ছি, একটা হলো কি ও বি আর একটা হলো কি বি এ। ও বি মানে হলো কি আমাদের স্মল এ ভেক্টরটা, আর বি এ মানে হলো আমাদের স্মল বি ভেক্টরটা। ঠিক আছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে আর ভেক্টরটার উপাংশ আমার হলো নিচের এ ভেক্টরটা আর এখানকার বি ভেক্টরটা। সো আমরা ভাগের কথাটা মোটামুটি বুঝলাম। এখন আমরা কি করতে পারি, এটা যেহেতু একটা কি সামান্তরিক হয়ে গেছে না, আমি একটু বিন্দু দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের একটা সামান্তরিক, পারফেক্ট একটা সামান্তরিক হয়ে গেল। এখন এই সামান্তরিকের আমরা কিছু বিষয় একটু ভেঙে চুরে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য বলে নিই আগে। আমাদের উদ্দেশ্য হলো এই যে এ ভেক্টরটা আর এই বি ভেক্টরটা বের করা। আমাদের যদি প্রশ্নে ধরো আমরা এতক্ষণ ধরে লব্ধি বের করছি, লব্ধিতে কি করছি, আমার এ ভেক্টর দেওয়া ছিল, বি ভেক্টর দেওয়া ছিল, তার মানে দুইটা ভেক্টর দেওয়া ছিল, তাদের লব্ধি বের করছি। এখন আমরা উল্টাটা করব, যে আমাদের লব্ধিটা দেওয়া আছে, সেই লব্ধিটা ইউজ করে আমরা এ ভেক্টর আর বি ভেক্টর বের করব। ঠিক আছে, আচ্ছা, তো এখন উল্টা কাজ কিভাবে করা যায়, আমাদের এই আর ভেক্টরটা ধরো দেওয়া আছে, মানে আর ভেক্টর দেওয়া নেই, তোমার এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, তার লব্ধি আমরা আর পেলাম। অথবা উল্টাভাবে বলতে পারো যে আর ভেক্টর দেওয়া আছে, তার আমরা উপাংশ দুইটা রাখলাম, এ ভেক্টর আর বি ভেক্টর। এখন ধরো এ ভেক্টর এবং আর এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে ধরো আমি আলফা ধরলাম। ঠিক আছে, এটাকে আমি আলফা ধরলাম। এখন এই যে বি ভেক্টরটা তার সাথে যে আর লব্ধিটার যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা ধরলাম বিটা। আমরা অন্য সময় জানতাম কি, যে আমাদের যদি এ আর বি এই দুইটা ভেক্টর যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা কি এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারতাম লব্ধির সাথে। লব্ধির সাথে কিন্তু এই বি এর সাথে অ্যাঙ্গেল বের করা যায়, এর সাথে অ্যাঙ্গেল বের করা যায়, ট্যান থিটা যে সূত্রটা, তাই না? যে কোনো একটা বের করা যায়। সো আমরা সেই অনুসারেই আলফা বিটা ধরে নিচ্ছি। সো এটা আলফা, এটা হলো বিটা। ঠিক আছে, এটা আলফা, এটা যদি বিটা হয়, তাহলে এই পুরা কোণটা কি হবে, আলফা প্লাস বিটা, তাই না? এই পুরো অ্যাঙ্গেলটা কত, আলফা প্লাস বিটা। এই যে এই পুরো অ্যাঙ্গেলটা আলফা প্লাস বিটা। আচ্ছা, এই পুরো অ্যাঙ্গেলটা যদি আলফা প্লাস বিটা হয়, এটা কিন্তু একটা সামান্তরিক। সামান্তরিকের কি হয়, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা কি বলতে পারবো, এই উপরের কোণগুলো, এই উপরের কোণটা কি হবে, আলফা প্লাস বিটা হবে, তাই না? এটা বলতে পারতেছি। আচ্ছা, আবার আমরা আরো কিছু কনসেপ্ট ইউজ করতে পারি। খেয়াল করো, এখানে এই যে ওসি, ঠিক আছে, আর এখানকার যে এবি, এরা পরস্পর অবশ্যই সমান্তরাল হবে, যেহেতু আমরা একটা সামান্তরিক নিয়ে কাজ করতেছি। এরা যদি পরস্পর সমান্তরাল হয়ে থাকে, তাহলে ও এ যে রেখাটা, এটা আসলে কি এদের ছেদক না? সো আমাদের সিও বা ওসি একটা রেখা, এবি একটা রেখা, এটা পরস্পর সমান্তরাল রেখা। দুইটা সমান্তরাল রেখাকে মাঝখানে একটা রেখা ছেদ করে গেছে। ঠিক আছে, ও এই রেখাটা মাঝখানের দিকে ছেদ করে গেছে। তাহলে এই ছেদকের যে দুই পাশে যে দুইটা বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, এই পাশের যে বি এবং এই পাশের যে এই কোণটা, এরা পরস্পর কি হবে, সমান্তর হবে। এটাকে আমরা কি বলি, একান্তর কোণ। মনে আছে, এই যে দুইটা সমান্তরাল রেখা দেওয়া আছে, সেখানে কোন একটা রেখা ছেদ করে গেছে। তাহলে ছেদকের যে বিপরীত পাশে, এই পাশে যে কোণ উৎপন্ন করছে এবং তার এখানকার যে বিপরীত পাশে এই কোণটা, এটা কিন্তু কি হবে, পরস্পর সমান হবে। এটাকে আমরা কি বলি, একান্তর কোণ বলি। তো এটা যদি বিটা হয়, এটাও কি হবে, বিটা হবে। যে এই দুটো হলো কি সমান্তরাল রেখা, তাদেরকে কি করছে, ও এ ছেদ করে গেছে। তাহলে এখানকার যে কোণটা আর এই পাশে যে কোণটা, এই দুটো কি হবে, পরস্পর সমান হবে। সেই কনসেপ্টটা আমরা ইউজ করলাম, জাস্ট হলো এটা, তাহলে আমরা বুঝলাম, তাহলে এটা যদি আলফা হয়, এটা হলো বিটা। এখন এই ত্রিভুজটা কল্পনা করো, ও বি এ, ও বি এ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা টোটাল যে তিনটা কোণ আছে, আলফা কোণ, বিটা কোণ আর এখানে আরেকটা কোণ, তাই না? এই তিনটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, তাই না? এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তা আর এটা তাহলে কি হবে, এই পুরাটা হলো তিনটা একসাথে যোগফল হলো 180। তাহলে সেই 180 থেকে যদি আমি আলফাটা বিটাটা বিয়োগ করি, তাহলে অবশ্যই এই কোণটা পাওয়া যাবে। তাহলে এই কোণটা কত হবে আমাদের, 180 মাইনাস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, মাইনাস আলফা মাইনাস বিটা।
অথবা এখানে দুইটাতেই যেহেতু মাইনাস আছে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিতে পারি। তাহলে লিখতে পারি কি 180 মাইনাস, মাইনাস কমন নিয়ে লেখা যায় কি ভিতরে আলফা প্লাস বিটা লেখা যায়। তো আমরা কি করতেছি, মাইনাসটা কমন নিয়ে ফেলতেছি, তাহলে ভিতরে কি হবে আলফা প্লাস বিটা। সে 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হলো কি আমাদের এই কোণটা, ও কোণ ও বি এ, এই কোণটা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা তিনটা কোণই মোটামুটি আমরা সংজ্ঞায়িত করে ফেললাম। এটা হলো আমাদের আলফা কোণ, এটা হলো আমাদের বিটা কোণ, এটা হলো কি আমাদের 180 মাইনাস আলফা, আলফা 180 মাইনাস আলফা প্লাস বিটা কোণ। আচ্ছা, তিনটা কোণই সংজ্ঞায়িত করা হয়ে গেল। এখন আমরা খেয়াল করি, আমরা একটা সাইনের সূত্র জানি। তোমরা এখন অব্দি পড়ে এসেছো কিনা আমি জানি না, 9-10 এ পড়ানো হয়েছে কিনা আমি এক্স্যাক্টলি মনে পড়তেছে না আমার। তবে ইন্টার এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে খুব খুবই ইম্পর্টেন্ট বলতে আসলে খুবই বেসিক জিনিস, ক খ পারার মতো জিনিস। সো এটা কিরকম, যে এটা হলো আমাদের যেই ইয়াগুলা দেওয়া আছে, যে বাহুগুলা দেওয়া আছে বিভিন্ন, যেমন এখানে ওবি বাহু, এখানে এবি বাহু, এখানে আমার ও এ বাহু। এই যে বাহুগুলা, এই বাহুগুলা কিন্তু এই যে বাহুটার যে বিপরীত কোণ, এই যে এই কোণটা, এই কোণটার সাইন অনুপাতের সমানুপাতিক। ঠিক আছে, যে কোনো কোণই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো কোণ, তার যে বিপরীত বাহু আছে সেই, সরি, যে কোনো বাহু, উল্টা হয়ে বললাম, যে কোনো বাহু তার যে বিপরীত কোণ আছে সেই বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি, আমরা বলতে পারি ও এ যে বাহুটা আছে, ঠিক আছে, এখানে ও এ যে বাহুটা, এই ও এ বাহুটা এই ত্রিভুজের ভিতরে না, তো এই ত্রিভুজের ভিতরে ও এ বাহুটার যে বিপরীত কোণ আছে এই কোণটা, তাই না, এই কোণটাকে আমরা কি বলতে পারি, 180 মাইনাস আলফা প্লাস বিটা বলতে পারি। এই কোণটার সাইন অনুপাত কি হবে, ও এর সমানুপাতিক হবে। অথবা ও এ এটা, এই যে এর বিপরীত কোণটা, সেই বিপরীত কোণটার কি হবে, সাইন অনুপাতের সমানুপাতিক হবে। সাইন অনুপাত মানে কি, সাইন, সাইনের ভিতরে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দেবো। অ্যাঙ্গেলটা কত পেয়েছি আমরা, 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, পুরো জিনিসটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। তাহলে এই ও এটা, এই সাইন অনুপাত, এটা কিন্তু সমানুপাতিক, এটা কিন্তু আলফা চিহ্ন না। ঠিক আছে, ও এ কোণটা, ওই যে বাহুটা, ও এ বাহুটা তার একই ত্রিভুজের ভিতরে তার যে বিপরীত কোণ আছে সেই বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তার বিপরীত কোণ ছিল 180 মাইনাস আলফা প্লাস বিটা, সেটার সাইন অনুপাতের কি হবে, সমানুপাতিক হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি যে এখানে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা যেটা, আমরা যদি এটা ফোর্থ কোয়াড্রেন্ট যদি আঁকি, এগুলো তো জানো যে প্রথম কোয়াড্রেন্টে কি, মানে প্রথম চতুর্ভাগে কি হয়, সাইন আর কি আরেকটা কোনটা, মানে সরি, প্রথম যে চতুর্ভাগ সেখানে কিন্তু সবাই কি হয়, পজিটিভ হয়, সবার ভ্যালু পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন এবং কোসেকের ভ্যালু পজিটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, ট্যান এবং কটের ভ্যালু পজিটিভ হয়। ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, আমাদের কস এবং সেকের ভ্যালু কি হয়, পজিটিভ হয়। সো 180 প্লাস সামথিং, ঠিক আছে, আলফা প্লাস বিটা, বাট যেটাই হোক না কেন এটাকে আমি বলে নিলাম এটা সামথিং, যে কিছু একটা আছে। তো 180 মাইনাস সামথিং, 180 মাইনাস সামথিং মানে কি, তুমি এখান থেকে যদি অ্যাঙ্গেল শুরু করো, 180 মানে কি, অবশ্যই পজিটিভ কোণ দেওয়া আছে, 180 কি পজিটিভ না, পজিটিভ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি যে ঘড়ি যেদিকে ঘোরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিক মানে কি এদিকে, এদিকে ঘুরে আসছে কতটুকু, 180, তারপর সেখান থেকে বিয়োগ হয়েছে, তাই না, মাইনাস সামথিং, আলফা প্লাস বিটা, আলফার বিটা যাই, আলফার ভ্যালু যাই হোক না কেন, বিটা ভ্যালু যাই হোক না কেন, মাইনাস তো হয়েছে। সে 180 মাইনাস সামথিং মানে কি 180 থেকে যে, 180 তে যে আবার ফিরে আসবে কিছুটা, তার মানে আমরা আসলে কি ভ্যালুটা কোথায় পাবো, এই সেকেন্ড কোয়াড্রেন্টে পাবো। ঠিক আছে, এই সেকেন্ড কোয়াড্রেন্টটায় আমরা ভ্যালুটা পাবো। তো আবার সমস্যা করতেছে, আমি একটু অফ করে আবার আসি। আচ্ছা, তো 180 মাইনাস সামথিং তার মানে কি হবে, এই যে আমাদের 180 পরিমাণ গেছে তার থেকে কি হবে, কিছু পরিমাণ ফিরে আসবে আবার। তার মানে 180 মাইনাস সামথিং, তার মানে এখানে কোথায় থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমার এই ভ্যালুটা থাকবে, এই পুরো জিনিসটা কোথায় থাকবে, দ্বিতীয় চতুর্ভাগে। 180 মাইনাস সামথিং, 180 মাইনাস সামথিং মানে এখানে থাকবে অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন কিন্তু পজিটিভ হয়। তাহলে 180 মাইনাস থিটার জায়গায় কি লেখা যায়, সাইনের সূত্র তো পড়ছো, সাইন 180 মাইনাস থিটা মানে কি, সাইন থিটা। তো এটার জায়গায় কি লেখা যাবে, সাইন, আর ভিতরে শুধুমাত্র থিটা, থিটা মানে কি, জাস্ট যেটাকে সামথিং বলেছিলাম, সাইন 180 মাইনাস সামথিং ইকুয়ালস টু কি হবে, শুধু সাইন সামথিং। তো সাইনের ভিতরে শুধুমাত্র কি থাকবে, আলফা প্লাস বিটা থাকবে। তো সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটাকে সাইন আলফা প্লাস বিটা লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারতেছি যে ও এ সাইন আলফা প্লাস বিটার সমানুপাতিক। সো এটা রাখতে পারলাম। আচ্ছা, সো আমরা এই জিনিসটা তাহলে রেখে দিই এখন। তো আমরা জাস্ট একটা বাহুর জন্য বললাম, আমরা এখন তাহলে বাকি বাহুগুলোর জন্য দেখি, বাকি বাহুগুলোর জন্য কেমন হয়। আমি যদি এবি বাহুর জন্য নেই, তাহলে আমরা কি করতেছি, এবি বাহু নিচ্ছি। এবি বাহুর জন্য যদি আমি একইভাবে সমানুপাতিক লিখি, এবি বাহুর বিপরীত কোণ দেখো, এবি বাহু এটা,
তার বিপরীত কোন কোনটা? একই ত্রিভুজের ভিতরে থাকতে হবে কিন্তু। একই ত্রিভুজের ভিতর বিপরীত কোন কোনটা? এটা। আলফা কোনটা? সেটার কি হবে? সেটারও সাইন অনুপাতের সমানুপাতিক। তার মানে সাইন আলফা। তো এবি সমানুপাতিক সাইন আলফা। আলফার সমানুপাতিক কিন্তু চিহ্ন আলাদা। সো আমি বলে দিচ্ছি, সে অনুসারে মনে রাখবা। এবি সমানুপাতিক সাইন আলফা। এটা হলো আলফা, এটা হলো সমানুপাতিক। যদিও দেখতে একই রকম। যাই হোক, সো এবি সমানুপাতিক সাইন আলফা পাচ্ছি। তো আমি ও এর জন্য বের করেছি, এবির জন্য বের করেছি, আরেকটা বাহু বাকি, তাই না? ওবি বাহুটা বাকি। সো ওবি বাহুর জন্য বের করি তাহলে। ওবি বাহুর জন্য যদি আমি বলি কি ওবি সমানুপাতিক কি হবে? ওবি এটা, তো ওবির বিপরীত কোণ কোনটা? ওবির বিপরীত কোণ হলো এটা, এই যে বিটা কোণটা। তাহলে সেখানে কি লেখা যাবে? সরাসরি সাইন বিটা লেখা যাবে। সাইন বিটা। তো তাহলে আমরা কি পাচ্ছি? এবি সমানুপাতিক সাইন আলফা প্লাস বিটা, সরি ও এ সমানুপাতিক সাইন আলফা প্লাস বিটা, এবি সমানুপাতিক সাইন আলফা, ওবি সমানুপাতিক সাইন বিটা। এখন আমরা জানি কি, যেহেতু দুইটা জিনিস সমানুপাতিক, এগুলো কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে, যদি ধরো এই দুটো জিনিসকে যদি আমি ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? এবি ডিভাইডেড বাই ওবি ইকুয়ালস টু কি পাওয়া যাবে? এই পাশে এবি উপরে লিখছি না, সো এই পাশে কিন্তু এবি সমানুপাতিক সাইন আলফা। সো এবি যেহেতু উপরে, সাইন আলফা কিন্তু উপরে হবে। ঠিক আছে, এভাবে ভাগ করা যায়, যে এই দুটো জিনিসকে নিয়ে ভাগ করে দিলাম। এবি উপরে ওবি নিচে, তাহলে সাইন আলফা উপরে সাইন বিটা নিচে। সো তাহলে কি হবে? এখানে এই উপরের জিনিসটা থেকে আমরা এই নিচের জিনিসটা পাবো, যে সাইন আলফা ডিভাইড বাই সাইন বিটা, এই আকারে আমরা নিয়ে যেতে পারতেছি। এখন এই জিনিসটা একটু সরিয়ে দেই, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সো এটা একটু সাইডে রাখলাম আমরা। এই জিনিসটা থেকে আমরা চাইলে কি লিখতে পারবো এখন? আমি এবি কে রাখলাম, ঠিক আছে, এবি কে রাখলাম, আর অপর পাশে যে সাইন আলফা আছে, এই যে সাইন আলফাটা, সেটাকে এই পাশে নিয়ে চলে আসি। ঠিক আছে, তাহলে সাইন আলফা এখানে নিচে চলে আসবে। তাহলে আমরা কি পাবো? এবি ডিভাইড বাই সাইন আলফা। হ্যাঁ। হুম, আচ্ছা, এবি ডিভাইড বাই সাইন আলফা, আর অপর পাশে তাহলে কি হবে? ওবি কে এখানে নিচে আসবে, ওই পাশে গেলে উপরে চলে যাবে। সো উপরে ওবি, নিচে কি হবে? ডিভাইড বাই সাইন বিটা। সো সাইন বিটা। সো এবি ডিভাইড বাই সাইন আলফা, ওবি ডিভাইড বাই সাইন বিটা পাচ্ছি আমরা। আচ্ছা, সাইন বিটা। সো এখন আমরা কি করতে পারি? আমরা এবি আর ওবির মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়ে ফেললাম। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, ও এ রয়ে গেছে। তো আমরা একই জিনিসটা ও এর সাথে করতে পারি তাহলে। তাহলে তাহলে আমরা কি করতে পারি? ধরো আমি ও এর সমানুপাতিক সাইন আলফা প্লাস বিটা এর সাথে ধরো আমি এবি সমানুপাতিক সাইন আলফা আলফা এর সাথে একটা সম্পর্ক দাঁড় করাই। সো ও এ ভাগ করব এবি দিয়ে, সাইন আলফা প্লাস বিটাকে ভাগ করব কি সাইন আলফা দিয়ে। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে তাহলে এই দুটোকে যদি আমরা ভাগ করি, ও এ সমানুপাতিক সাইন আলফা প্লাস বিটাকে এবং এ বি সমানুপাতিক সাইন আলফাকে যদি ভাগ করি, ও এ ডিভাইড বাই এ বি, সো ও এ ডিভাইড বাই এ বি, সেটাই কাজটা কি হচ্ছে? আহ, সেটাই কাজটা হচ্ছে আমাদের ও এ যেটা, ও এ কিন্তু উপরে রাখছি, তাই না? সো ও এর সমানুপাতিক যেটা ছিল সাইন আলফা প্লাস বিটা, সেটা কি হবে? উপরে হবে। সো আমরা উপরে লিখবো সাইন আলফা প্লাস বিটা। নিচে হবে কি? নিচে এখানে এবি আছে, তাহলে এই পাশে নিচে কি হবে? এবি এর সমানুপাতিক যেটা সেটাই থাকবে। এবি এর সমানুপাতিক কি ছিল? সাইন আলফা, তাহলে নিচে এখানে কি হবে? সাইন আলফা হবে। সো আমরা বেসিক্যালি দুইটা সমানুপাতিকের যে সমীকরণ টাইপ, ঠিক আছে, এটা একটা কাইন্ড অফ সমীকরণ, এটা একটা সমীকরণ, সেই সমীকরণ দুটাকে ভাগ করে দিয়েছি। ভাগ করে দিলাম, মাঝখানে সমান চিহ্ন চলে আসে। আচ্ছা, সো এখান থেকে তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, যে আগেরটা এভাবে যেখানে এভাবে এখানে যেরকম সাজিয়ে নিয়ে আসলাম, সেরকম এখানেও করতে পারি। কি করব? ও এখানে উপরে রেখে দিলাম, আর এখানকার সাইন আলফা প্লাস বিটা যেটা, এটা উপরে আছে, এটা এপাশে নিয়ে এসে নিচে নামা ফেলতে পারি। তারপর এবি কে এখানে নিচে আছে, সেটাকে এখানে উপরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সো এখানে কি পাবো আমরা? ও এ ডিভাইড বাই সাইন এখানে চলে আসছে, তাহলে ও এ ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, আর এবি ওই পাশে উপরে চলে গেছে, তাহলে কি পাওয়া যাবে? এবি ডিভাইড বাই সাইন আলফা পাওয়া যাবে। সো আমরা সেটা করি, যে ও এ ডিভাইড বাই সাইনের ভিতরে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, এবি উপরে চলে গেছে, আর নিচে পাওয়া যাচ্ছে সাইন আলফা। ঠিক আছে,
সো এই জিনিসটা দাঁড় করাতে পেরেছি। আচ্ছা, একটাই কিন্তু আমরা খেয়াল করেছো যে আমরা এবি ডিভাইড বাই সাইন আলফা ইকুয়ালস টু কিন্তু ওবি ডিভাইড বাই সাইন বিটা লিখেছি। এখন এখানে এবি ডিভাইড বাই সাইন আলফা এটার জায়গায় কিন্তু আমরা এটা লিখতে পারি না যে এবি ডিভাইড বাই সাইন আলফা, এটা ইকুয়ালস টু এই তো কি ও এ ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এবি ইকুয়ালস টু সাইন এবি ডিভাইড বাই সাইন আলফা যেটা, এটা ইকুয়ালস টু এখানে ইকুয়ালস টু দিয়ে আমরা কি করতে পারবো, এই যে এই জিনিসটা লিখতে পারবো না এখানে নিয়ে, এই জিনিসটা নিয়ে আমরা এখানে লিখতে পারবো, কারণ এই জিনিসটা এবি বাই সাইন আলফা সমান, আর এবি বাই সাইন আলফা সমানই তো আমরা দেখাচ্ছি, এবি বাই সাইন আলফা সমান কি ওবি বাই সাইন আলফা সাইন বিটা। তাহলে এটাও কি এখানে লিখে আনা যাবে, তাহলে কি হবে আমার তিনটাই একটা একটা সমান বেসিক্যালি, ঠিক আছে। তাহলে কি আমরা তিনটার মধ্যে একটা সম্পর্ক দাঁড় করায় ফেলতে পারছি। এই যে সম্পর্কটা আমরা দাঁড় করায় ফেলতে পারছি, এটা একটু আলাদা করে নিয়ে আসি। এটা এটা ইকুয়ালস টু কি, যে আমরা যেটা বললাম মাত্র যে এবি ডিভাইড বাই সাইন আলফা, এটা জায়গায় এটা এটা সমান সমান আমরা কি দেখাইতে পারি, যে এই জিনিসটা দেখাইতে পারি একটা মাত্র যেটা প্রমাণ করে নিয়ে আসলাম। সো এটা ইকুয়ালস টু কি লেখা যাবে, ও এ ডিভাইড বাই নিচে সাইন আলফা প্লাস বিটা। সো এই যে জিনিসটা আমরা মাত্র পেলাম, যে প্রত্যেকটা বাহু নিয়েছি এবং তাদের যে বিপরীত বাহুগুলা পাচ্ছি সেই বিপরীত বাহুগুলার সাইন অনুপাতকে কিন্তু কি আমরা তাদের ভাগ আকারে দেখাইতে পারছি। খেয়াল করে এবি যেটা, এবি হলো কোনটা ছিল, এটা ছিল তাই না, এবির বিপরীত কোনটা ছিল, আলফাই কিন্তু ছিল, সো এবি ডিভাইড বাই কিন্তু সাইন আলফা। ওবি যেটা ছিল, ওবির কিন্তু বিপরীত কোণ কি ছিল, বিটা, ওবি ডিভাইড বাই কিন্তু সাইন বিটাই পেয়েছি। ও এ যেটা, ও এ বাহুটার বিপরীত কোণ কিন্তু ছিল এটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, যেটাকে ভেঙে চুরে পরবর্তীতে আমরা আলফা প্লাস বিটা নিয়ে যেতে পারছিলাম। তাহলে আমরা ও এর নিচে কিন্তু সাইন অফ আলফা প্লাস বিটাই লিখছি, ঠিক আছে। তার মানে যেই বাহু নিয়েছি তার যে বিপরীত কোণ, সেই বিপরীত কোণের সাইন অনুপাত দিয়ে তাকে ভাগ করেছি, ঠিক আছে। তো এটাকে আসলে আমরা বলি সাইনের অনুপাত, বা সাইনের, এটাকে সাইনের সূত্র বলে, ঠিক আছে। এই সাইনের সূত্র আমাদের ত্রিকোণমিতিতে খুব কাজে লাগবে ইন্টারে। সো এটা হলো আমাদের দেখে রাখতে হবে। সো এইটা ইউজ করে কিন্তু এখন আমরা আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল, আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল, যে আমরা আমাদের আগে কি ছিল, আগে হলো আমাদের এ ভেক্টরটা বি ভেক্টরটা দেওয়া থাকতো, আমি লব্ধি বের করতাম। এখন আমাদের লব্ধি দেওয়া থাকবে আর দেওয়া থাকবে আমি এ আর বি বের করব। এখন কিন্তু আমরা এ আর বি বের করতে পারবো এই সূত্রটা ইউজ করে। কিভাবে করতে পারবো, আমরা এখানে জাস্ট এ ভেক্টরটা মানে কি, এ ভেক্টর মানে হলো ওবি, তার মানে আমি যেখানে ওবি আছে এই ওবিটার ভ্যালু বের করে নিয়ে আসতে হবে এই সূত্রগুলো ইউজ করে। তারপর হলো আমাদের এখানে বি ভেক্টরটা মানে কি, ও বি এ অথবা এবি, তাহলে এখানে এবিও কিন্তু আমার কাছে আছে, তাহলে এবি এর ভ্যালু আমি বের করে নিয়ে আসতে পারবো এখান থেকে। কিভাবে বের করে নিয়ে আসবো, কথা হলো তুমি কোন দুইটা নিয়ে কাজ করতেছো সেই দুইটা, ঠিক আছে। সো এটা আমরা একটু পরের পেজে নিয়ে যাই, পরের পেজে নিয়ে গিয়ে এটা একটু আরেকবার লিখি। আচ্ছা, এটা একটু আরেকবার লেখার সময় আমি একটু ঠিকঠাক করে লিখি। এবি মানে কিন্তু আমার খেয়াল করে, এবি এবি কোনটা, এবি হলো কি আমাদের এটা, এবি এটা কিন্তু কি স্মল বি না, স্মল বি ভেক্টরটা মানে আমাদের যে উপাংশগুলো ছিল তার মধ্যে একটা। তাহলে আমরা এবির জায়গায় আমরা এখন কি লিখে ফেলবো, সরাসরি এই স্মল বি লিখে ফেলবো, ঠিক আছে। সেটার জায়গায় তো আমি এবি এবি বি বলতেছি, স্মল বি। তো সরাসরি আমরা কি লিখবো এখন, স্মল বি ডিভাইড বাই সাইন আলফা। তো আমরা লিখতে পারতেছি স্মল বি ডিভাইড বাই সাইন আলফা। সেটাই কষ্ট আমরা কি পাচ্ছি অপর পাশে, সেটাই কষ্ট আমরা অপর পাশে পাচ্ছি ওবি ডিভাইড বাই সাইন বিটা। ওবি খেয়াল করো, ওবি কোনটা, ওবি হলো এটা, এটা কি স্মল এ ভেক্টরটা। তো স্মল এ ভেক্টরটা ডিভাইড বাই কি সাইন বিটা, তো স্মল এ ভেক্টর ডিভাইড বাই স্মল এ, ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে না কারণ এখানে আমরা আসলে মান বের করতেছি, ঠিক আছে। এখানে তো আসলে দিক বের করতে পারবা না এখান থেকে, ঠিক আছে, শুধুমাত্র মান বের করতে পারবা। এর জন্যই হলো আমরা এখানে ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, জাস্ট মান নিচ্ছি। তো এখানে ডিভাইড বাই সাইন বিটা ইকুয়ালস টু হলো এর পরের অংশটা কি ছিল, এর পরের অংশ ছিল উপরে ও এ ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। ও এ খেয়াল করো, ও এ কোনটা, ও এ কিন্তু আমাদের কি আর ভেক্টরটা, মেইন যে ভেক্টরটা দেওয়া ছিল আমাদের, যেটার আমরা উপাংশগুলো বের করতেছি, তো এটাকে ক্যাপিটাল আর ডিভাইড বাই নিচে নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে, সাইন আলফা প্লাস বিটা। So, এখন তাহলে আমরা কি লিখতে পারি, এখন কিন্তু আমরা এ বি এর ভ্যালু বের করতে পারি। এখন এ বি এর ভ্যালু বের করবো কিভাবে, এখানে খেয়াল করো আমরা কিন্তু এখানে ইকুয়েশনে তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া আছে। এখন কথা হলো এখানে তিনটা জিনিসকে নিয়ে কিন্তু একসাথে কাজ করা যায় না, যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো যে কোনো দুইটা নিয়ে যদি কাজ করি, আমি যদি এই দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে, এটা আর এটা, তাহলে খেয়াল করো আমি এই পাশে উপরের বিটা লিখলাম, ঠিক আছে। আমি কিন্তু এখন কি নিয়ে কাজ করতেছি, এই দুইটা নিয়ে কাজ করতেছি, তার মানে বি বাই সাইন আলফা ইকুয়ালস টু হলো আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমি এই দুইটা নিয়ে যেহেতু কাজ করছি, আমি সাইন আলফাকে সরাসরি ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাই না। সাইন আলফা এই পাশে নিচে আসবে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা হয়ে যাবে। তাহলে তাহলে বিটা বি ইকুয়ালস টু কি, তাহলে সাইন আলফাকে আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আর সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে আমাদের সাইন আলফা প্লাস বিটা।
সো তাহলে কি আমরা একটা উপাংশ বের করে নিয়ে আসছি না? আমাদের উপাংশগুলো কে ছিল? স্মল এ আর স্মল বি। তাহলে আমি স্মল বি এর ভ্যালু কিন্তু বের করে নিয়ে আসতে পারছি। ঠিক আছে? স্মল বি এর ভ্যালু তাহলে কি হচ্ছে? r sin আলফা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা। তার মানে আমার যদি এখন r প্রশ্নে দেওয়া থাকে, তার মানে আমার যদি মেইন ভেক্টর দেওয়া থাকে, আমাকে বলে এই ভেক্টরটার উপাংশ বের করো। ঠিক আছে? আগে কি ছিল? আগে আমাদের দুটো জিনিস দেওয়া থাকতো, দুটো ভেক্টর দেওয়া থাকতো, তার লব্ধি বের করতাম। এখন আমাদের লব্ধি দেওয়া থাকবে, আমরা আগের যেগুলো ছিল সেগুলো বের করে নিয়ে আসবো উল্টা দিকে যেয়ে। তো সেগুলো বের করার উপায় কি? আমাদের ওই r টা দেওয়া থাকা লাগবে, লব্ধিটা অথবা মেইন যে ভেক্টরটা সেটা দেওয়া থাকা লাগবে। সেটা দেওয়া থাকা লাগলে সেটা কিন্তু ইনাফ না, আমাদের আলফা বিটাও লাগবে, মানে এখানে অ্যাঙ্গেল গুলো কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? আমরা কোন অ্যাঙ্গেল গুলো নিচ্ছি সেগুলো খুব ম্যাটার করবে। সো একইভাবে যদি এখানে আমি ক্যালকুলেট করি, আমি এই দুটো নিয়ে ক্যালকুলেট করছি, তাই না? এখন আমি যদি এটা আর এটা নিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমার একই কথা আসবে। আমি জাস্ট সাইন বিটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে? উপরে আর সাইন বিটা ডিভাইড বাই কি হবে? সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমি স্মল এর ভ্যালু পেয়ে যাচ্ছি। স্মল এ ইকুয়ালস টু কি? আর সাইন বিটা ওই পাশে পাঠিয়ে দেবো উপরে, তাইলে পাবো আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। সো তাহলে আসলে আমাদের উপাংশগুলার যে ভ্যালুগুলা সেগুলো কিন্তু আমরা বের করা হয়ে গেছে। এখন হ্যাঁ, তোমাকে যদি উপাংশ বের করতে বলে শুধু কিন্তু মান বের করা ইনাফ না, তোমার কিন্তু অ্যাঙ্গেলও বের করতে হবে। অ্যাঙ্গেল কোনগুলা? আমরা আগের চিত্রে খেয়াল করি, অ্যাঙ্গেলগুলো কিন্তু কি আলফা বিটা, এগুলো কিন্তু আমাদের অ্যাঙ্গেল। ঠিক আছে? তোমার হয়তো আর দেওয়া থাকবে, আর এর কিন্তু দিকও দেওয়া থাকবে। আর এর সাথে তুমি অ্যাঙ্গেলটা বের করলে এটা আলফা অথবা বিটা বের করলেই তোমার হয়ে যাবে। তোমার যদি ধরো এই উপাংশ বের করতেছো তাহলে তুমি আলফা বের করবা, সেটাই হলো কি এই উপাংশটার দিক। যদি তোমার ধরো বি উপাংশ বের করতেছো তাহলে তাহলে বিটা বের করবা, বিটাই হবে কি বি উপাংশটার দিক। ঠিক আছে? সো এখানে এখানে যে সূত্রটা লিখছি সেটা কিন্তু মূলত মানের সূত্র। ঠিক আছে? দিকের সূত্র না। দিকের আসলে ওই আগে যে লব্ধি যেভাবে বের করতে সেইখান থেকে ভেঙে চুরে একটু বের করে নিয়ে আসতে হবে। নরমালি আসলে দিক লাগেও না, আমাদের মূলত মান লাগে। আচ্ছা, তো তাহলে আমি উপাংশগুলোর ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। এখন এগুলো হলো কি আমাদের নরমাল উপাংশ। এখন আরেক রকমের উপাংশ আছে, এটাকে আমরা বলি লম্ব উপাংশ। লম্ব উপাংশ কখন হয়? আমরা যদি এটা একটা ভেক্টর নেই, ঠিক আছে? এই ভেক্টরটাই বলতেছি, এটা ধরো আমাদের মেইন ভেক্টর, এটা হলো আমাদের আর ভেক্টর। আর ভেক্টরটাকে আমরা কি দুইটা অংশে ভাগ করতে পারি, যে এ আর বি। আসলে অনেকগুলো অংশে ভাগ করা যায়, তবে সহজ ক্যালকুলেশনের জন্য আমরা দুইটা করি শুধুমাত্র। দুইটার ক্যালকুলেশনই সোজা, তিনটা চারটা করলে অনেক কঠিন ক্যালকুলেশন হবে, দরকার নেই। সো তাহলে কি আমরা এটাকে ভেঙে এভাবে বললাম যে এই পরিমাণ এ গেছে, এই পরিমাণ বি গেছে, তাহলে এটা হলো এ, এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি। ঠিক আছে? এ বি। এখন কথা হলো এই যে আমি জিনিসগুলো নিচ্ছি এগুলো কিন্তু অ্যাঙ্গেল গুলো র্যান্ডম। এটা আলফা বললাম, এটা বিটা বললাম, একদমই র্যান্ডম অ্যাঙ্গেল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি, যা ইচ্ছা নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো আমি এখন ইচ্ছা মতো অ্যাঙ্গেল নিলাম না, আমি একটা নির্দিষ্ট রকমের অ্যাঙ্গেল নিলাম। কেমন অ্যাঙ্গেল নিলাম? আমি যে দুটো উপাংশ নিচ্ছি সেই দুটা নিজেদের উপর লম্ব। তার মানে এটা এ আর এটা হলো বি, আর এই দুজন পরস্পরের উপর লম্ব। ঠিক আছে? এই অবস্থায় এই যে দুটো উপাংশ পেয়েছি, এই উপাংশ আর এখানকার বি উপাংশ, এদেরকে বলা হয় লম্ব উপাংশ। কার লম্ব উপাংশ? এই যে আর, সেই আর এর উপাংশ। যদি আমি র্যান্ডম ছেঁড়া বেড়া ইচ্ছা মতো আঁকতাম, এরকম ইচ্ছা মতো যদি একটা কিছু আঁকি, যে এটা 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 হলো একটা উপাংশ, এই অংশ আছে, এই অংশ আছে, এই অংশ আছে, এগুলো কি নর্মাল উপাংশ, শুধু উপাংশ। আর যদি আমি এমন উপাংশ আঁকি যেগুলো কি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এগুলোকে আমরা বলবো কি লম্ব উপাংশ। আচ্ছা, লম্ব উপাংশের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের এটা কিন্তু আলফা, তাই না? এটা হলো কি আমাদের বিটা। এই যে লম্ব উপাংশ যখন আমি বলতেছি, এই উপাংশগুলো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটা হলো 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজ, এটা যদি ত্রিভুজ হয়ে থাকে তাহলে, আচ্ছা সরি, এখানে আমি আলফা কেন লিখছি? এটা বিটা। ওই পাশেরটা আলফা, এই পাশেরটা বিটা। এটা আলফা, এটা বিটা। এদের মধ্যে এদের এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়ে থাকে, এটা যদি ত্রিভুজ, ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে বাকি দুইটা মিলেও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ পুরো জিনিসটা টোটাল কিন্তু 180 হইতে হবে, 180-র বেশি বা কম হতে পারবে না। তো এটা যদি 90 হয়ে থাকে, মাস্ট এই দুইটার যোগফল কত হবে? এই দুইটার যোগফলও 90 হবে। হ্যাঁ, আমরা আলফা কত সেটাও জানি না, বিটা কত সেটাও জানি না, বাট এই দুইটা যে যোগফল 90 সেটা আমি কমপক্ষে জানি। ঠিক আছে? তার মানে লম্ব উপাংশ যখন আমি নেব, তখন আলফা প্লাস বিটা এটা কত হবে? 90 হবে। ঠিক আছে? আলফা প্লাস বিটা যদি 90 হয়, তাহলে তুমি এখানে সাইন আলফা প্লাস বিটা এর জায়গায় 90 লিখে ফেলতে পারবা। এখানেও সাইন আলফা প্লাস বিটার জায়গায় 90 লিখে ফেলতে পারবা। তখন আসলে তুমি বিটা ইকুয়ালস টু, এখানে সাইনের এখানে কি আলফা প্লাস বিটা 90, সাইন 90 এর ভ্যালু কত? 1। তখন এই নিচের পুরো জিনিসটা কিন্তু কি বাদ হয়ে যাবে, জাস্ট 1 হয়ে যাবে। তাহলে কি আমার বি ইকুয়ালস টু শুধুমাত্র আর সাইন আলফা বলা যাবে। এখানেও সেম কাহিনী, আলফা প্লাস বিটার ভ্যালু 90, সাইন 90 এর ভ্যালু কত? 1। তখন আমরা এখানে কি পাচ্ছি? এই ইকুয়ালস টু, নিচের জিনিসটা চলে যাবে, এই ইকুয়ালস টু ডাইরেক্ট বলে ফেলা যাবে কি আর সাইন বিটা।
এই জিনিসগুলা কখন? এই জিনিসগুলা হবে যদি আমাদের কোন শর্ত মেনে চলে? এই যে উপরের শর্ত মেনে চলে। আলফা প্লাস বিটার যোগফল ৯০ হয়। আলফা প্লাস বিটার যোগফল ৯০ কখন হয়? লম্ব উপাংশের ক্ষেত্রে। তো যদি আমার প্রশ্নে লম্ব উপাংশ বলে দেয়, তাহলে কিন্তু আমরা এই সূত্রগুলা ইউজ করব। ঠিক আছে? আর যদি লম্ব উপাংশ না বলে দেয়, আমাকে যদি বলে শুধু উপাংশ, তাহলে আমরা কি করব? এই ২ টা করব। এখন যেটা হয়, তুমি যত ম্যাথ করবা ফিউচারে, সব ম্যাথেই দেখবা আমাদের উপাংশ বলতে আসলে লম্ব উপাংশই বলে দিছে। ঠিক আছে? এইগুলা যে ইচ্ছামত উপাংশ হইতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলের উপাংশ হইতে পারে, এই জিনিসটা দেখবা যে ফিউচারের ম্যাথে তেমন একটা নাই। খুব রেয়ার ২-১ টা ম্যাথ পাওয়া যায়। বেশিরভাগ ম্যাথেই নেই। তো দেখবা যে সবাই আসলে এটা করতে, করতে একদমই এত বেশি অভ্যস্ত হয়ে যায় যে এই সূত্রগুলা ভুলে যায়। তুমি যদি দেখবা যে আমি যদি এখন কাউকে দেই যারা ইন্টার পাস করে ফেলছে, এমন অনেককে দিলেও দেখবে যে এটা পারে না। ঠিক আছে? এই ২ টার ম্যাথ দিলে আমি যদি জাস্ট এই যে আলফা বিটা অ্যাঙ্গেল যদি ভিন্ন, ভিন্ন মান দেই, এই ২ টার যোগফল যদি ৯০ না দেই, যদি যোগফল যদি ৮০ দেই, দেখবা যে তারা আর পারবে না। কারণ তারা এই সূত্রগুলো সবাই ভুলে গেছে। এই সূত্রগুলোর প্র্যাকটিসই নাই কারো। ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। সো এই নিচের সূত্রগুলো তোমার লাগবে, উপরেরটাও লাগবে। তবে আমি সাজেস্ট করব উপরেরগুলা মনে রাখবা। লম্ব উপাংশের ক্ষেত্রে যে আলফা প্লাস বিটার ভ্যালু ৯০ হয়, এই কনসেপ্টটা মনে রাখবা। তাহলে তোমার সব কেসেই তুমি বের করে নিয়ে আসতে পারবা। কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই টপিকের ম্যাথ আমরা নেক্সট দিন দেখবো। সো আজকে তাহলে এই অবধি। ওকে, তাহলে আজকে অবধি রাখতেছি। শেষ আজকের ক্লাস।